সালাম আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভয়েস কি শোনা যাচ্ছে স্পষ্টভাবে? জি জি। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে আমরা আমাদের যে ক্লাসটা করতে যাচ্ছি এটা হচ্ছে ঈদের আগের সর্বশেষ ক্লাস। আমরা দীর্ঘ একটা সময়ের বিরতিতে চলে যাব। তো আজকে আমাদের 14তম ক্লাস। ক্লাসের ধারাবাহিকতায় আমরা অনেক বিষয় শিখে এসেছি। আমরা দেখেছি যে একজন করদাতা কিভাবে তার কর দায়টা নির্ধারণ করবেন এবং কি পরিমাণ কর দায় কিভাবে পরিশোধ করতে হবে। আমরা দেখেছি আয়কর আইন 2023, আমরা দেখেছি অর্থ আইন 2025, আমরা দেখেছি দান কর আইন 1990। নানান আইনের ধারাগুলো অ্যাপ্লিকেশন করে ট্যাক্স ফাইলটা তৈরি করে ট্যাক্স অফিসে সাবমিট করতে হয়। এটা একজন করদাতা হিসেবে করদাতার নিজেকে লাইবিলিটি নিয়ে কাজটা করতে হয়। করদাতার সহায়ক হিসেবে, করদাতার প্রতিনিধি হিসেবে হয়তো একজন ট্যাক্স লয়ার সেখানে নিযুক্ত থাকে। আপনি নিজে করদাতা হতে পারেন, আপনার ট্যাক্স ফাইলটা আপনার লাইবিলিটিতেই আপনাকে সাবমিট করতে হবে, অথবা ট্যাক্স কনসালটেন্ট কিংবা ট্যাক্স অ্যাডভাইজার হিসেবে যে কোনো করদাতার ট্যাক্স ফাইল আপনি যখন সাবমিট করবেন, টোটাল লাইবিলিটিটা করদাতার হলেও একজন ট্যাক্স অ্যাডভাইজারের কিছু দায় দায়িত্ব থাকে। কারণ করদাতার আয়কর আইন সম্পর্কে ধারণা বা কনসেপ্ট থাকে না, যে কারণে তাকে কনসালটেন্সি কিংবা অ্যাডভাইস করার জন্য যথেষ্ট পরিমাণ নলেজ একজন ট্যাক্স অ্যাডভাইজার হিসেবে থাকা দরকার, যে প্রফেশনটা আপনি এঙ্গেজ হতে যাচ্ছেন। তা আমরা যদি একটু সামারি আকারে ব্যাপারটা বলি, একজন করদাতা ট্যাক্স ফাইল সাবমিশন হওয়ার পরে, করদাতা বলতে এখানে স্বাভাবিক ব্যক্তি করদাতা হতে পারে, হতে পারে একটা ফার্ম, হতে পারে একটা কোম্পানি, হতে পারে এওপি, হতে পারে ট্রাস্ট, হতে পারে তহবিল, মানে যে কোনো করদাতা। করদাতা বলতে আমরা কিন্তু 7 ধরনের ব্যক্তিকেই কিন্তু বুঝবো। তো এখানে একজন করদাতার প্রতিনিধি হিসেবে আপনি এঙ্গেজ হতে যাচ্ছেন, আপনাকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। করদাতার ট্যাক্স ফাইলটা সাবমিশনের পরে ট্যাক্স অফিস কিছু ত্রুটি বিচ্ছুতি বের করে খুঁজে, যে ট্যাক্স ফাইলটার মধ্যে কি ধরনের সমস্যা আছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যারা ট্যাক্স নিয়ে সবসময় কাজ করে তারা আপনার ট্যাক্স ফাইলটার ত্রুটি বিচ্ছুতি খুঁজে বের করবেন। সো আপনাকেও খুব দক্ষতার সাথে, সতর্কতার সাথে ট্যাক্স ফাইলটা সাবমিট করতে হবে। ব্যাপারটা এরকম না যে আমি ট্যাক্স ফাইলটা এখন সাবমিট করলাম মানে আমার এভরিথিং হ্যাজ বিন ডান, ব্যাপারটা কিন্তু তা না। এখানে যে ব্যাপারটা ঘটে যায় সেটা হচ্ছে ট্যাক্স ফাইলটা সাবমিশন করার পরেও আরো নানাবিধ কার্যক্রম থাকে ট্যাক্স ফাইলটার উপরে, ট্যাক্স অফিস যেটা করে থাকে। যদি কোনো ত্রুটি বিচ্ছুতি ট্যাক্স অফিস না তাহলে তো ইটস ওকে, ওখানেই টোটাল ইস্যুসটা শেষ হয়ে যায়। কিন্তু কোনো ত্রুটি বিচ্ছুতি যদি উদ্ঘাটিত হয় তাহলে সেটা রিটার্ন প্রসেস কিংবা অডিট কিংবা 212 ধারার পুনর্মোচনের মাধ্যমে, এগুলো হচ্ছে প্রক্রিয়া। এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে কার্যক্রম গ্রহণ পূর্বক সেই কার্যক্রমের একটা শেষ পরিণতি আছে, যে শেষ পরিণতির রেজাল্ট হয় হয় করদাতার কাছ থেকে ট্যাক্স আদায় করা হয়, তা না হলে যদি কোনো ট্যাক্স আদায় না করা হয় সেক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু স্বাভাবিকভাবে একটা রায় বা বিচার আসে, যে এই করদাতার এগেনিস্টে যে সমস্ত ত্রুটি বিচ্ছুতি খুঁজে পাওয়া গিয়েছিল তার যথাযথ ব্যাখ্যা, প্রমাণ, সন্তোষজনক ব্যাখ্যা করদাতা প্রদান করেছেন। সেই মর্মে মামলাটা সেখানে নিষ্পত্তি বা ডিসপোজড করা হলো। এরকম ভাবে একটা পরিণতি কিন্তু আলটিমেটলি সর্বশেষ পর্যায়ে থাকে। সো আমি আমার জানা মতে এই পর্যন্ত যত আহ, ত্রুটি বিচ্যুতি আমার হাত দিয়ে ধরেছি কিংবা আমার কলিগ যারা, তারা যে ত্রুটি বিচ্যুতি গুলো উদ্ঘাটন করেছেন, বিশেষ করে রিটার্ন প্রসেস কিংবা অডিট কিংবা 212 দ্বারা পুনর্মোচন, যে কোনো কার্যক্রমে হোক না কেন, ত্রুটি বিচ্যুতি পাইলে পরে সেখানে নতুন করে কর দাবি সৃষ্টি হয়েছে। ব্যাপারটা এরকম না যে সৃষ্টি হয়নি। তার মানে আলটিমেটলি বোঝা যায় যে ট্যাক্স ফাইলগুলো যারা করেন তারা পূর্ণ সচেতন না থাকার কারণে আলটিমেটলি এই সমস্ত রিটার্ন প্রসেস, অডিট এবং 212 ধারার পুনর্মোচন কার্যক্রমের মাধ্যমে নতুন করে কর দাবি সৃষ্টি করে থাকেন ট্যাক্স অফিস। সো দু একটা ফাইল হতে পারে যারা খুবই সচেতন ভাবে করে থাকেন, তাদের ক্ষেত্রে ত্রুটি বিচ্ছুতি বের করার সুযোগ হয় না বা সম্ভব হয় না। সো আপনি যদি পূর্ণ সচেতন ভাবে ট্যাক্স ফাইলগুলো করে থাকেন সেক্ষেত্রে
ট্যাক্স অফিস ইচ্ছা করলেও সেখান সেখান থেকে নতুন করে কর দাবি সৃষ্টি করতে পারবে না। তো কর দাবি যখন ট্যাক্স অফিস সৃষ্টি করেন সেক্ষেত্রে করদাতা সংক্ষুব্ধ হতে পারেন। করদাতা যদি সংক্ষুব্ধ হন, করদাতা সংক্ষুব্ধ হইলে পরে সেখান থেকে আবার রিলিফ পাওয়ার বিভিন্ন রাস্তা এই আইনে বলা আছে। এই আইনের সুস্পষ্ট অ্যাপ্লিকেশনের জন্য ট্যাক্স অফিসের একটা সুবিস্তৃত পরিধি আছে। ব্যাপারটা এরকম না যে আপনি আপনার ট্যাক্স ফাইলটা জমা দিয়েছেন, আহ, ততটুকুই ট্যাক্স অফিস। ট্যাক্স অফিসটা যদি আপনি চিন্তা করেন, এটা একটা বিশাল ক্ষেত্র, ইটস এ জুরিসডিকশন, ইটস এ হিউজ জুরিসডিকশন। এটার বিভিন্ন রকম ধাপ বা স্টেপ রয়েছে। আমাদের যে ট্যাক্স ফাইলটা আমরা সাবমিট করে থাকি, সাবমিট করার পরে সেটা সার্কেল অফিসে সাবমিট করা হয়। সার্কেল অফিস থেকে ত্রুটি বিচ্যুতি উদ্ঘাটন করে ট্যাক্স বা কর দাবি নতুন করে সৃষ্টি করা হয়। মানে আপনি আপনার ট্যাক্স ফাইলটাতে একটা ট্যাক্স ক্যালকুলেশন করে কিন্তু আপনি জমা দিচ্ছেন, দ্যাটস নট ফাইনাল। ট্যাক্স অফিসের বা ট্যাক্স আইন অনুযায়ী সেখানে আরো নতুন করে কর দাবি সৃষ্টি হতে পারে যদি ফাইলটাতে কোনো ভুল ত্রুটি থাকে। তার মানে সহজভাবে বোঝা যাচ্ছে, যদি কোনো ভুল ত্রুটি না থাকে সেক্ষেত্রে কিন্তু নতুন করে কর দাবি সৃষ্টি হবে না। আর আপনি যখন আপনার ট্যাক্স ফাইলটা তৈরি করছেন বা একজন করদাতা প্রতিনিধি হিসেবে আপনি একটা ট্যাক্স ফাইল সাবমিট করছেন, আপনি আপনার শতভাগ আহ, নিশ্চয়তার পরেই ট্যাক্স ফাইলটা সাবমিট করছেন যে এখান থেকে কোনো ত্রুটি বিচ্যুতি খুঁজে পাওয়া যাবে না বা পাবে না। তো সেই কনফিডেন্সটা একদম স্ট্রং রাখতে হবে, 100% লেভেলে থাকতে হবে, যাতে নতুন করে কোনো কর দাবি ট্যাক্স অফিস সৃষ্টি না করতে পারে। যদি কোনো কারণে সৃষ্টি করে ফেলে সেই ক্ষেত্রে রিলিফটা কি সেটা আমরা আজকে দেখব। সেটা হচ্ছে আয়কর বিচার ব্যবস্থা। এই আয়কর বিচার ব্যবস্থা সম্পর্কেও আয়কর আইন 2023টাতে বলা আছে। আয়কর আইন 2023 যেটা বলবৎ আছে, সেখানে 345টা ধারা আছে, 25টা অংশ আছে, 8টা তফসিল আছে। 345টা ধারা 25টা অংশে বিভক্ত, এর মধ্যে একটা অংশ হচ্ছে অংশ 20। এই অংশ 20-এ আলোচনা করা আছে, যদি ট্যাক্স অফিস নতুন করে কর দাবি সৃষ্টি করে থাকে করদাতার দাখিলকৃত ট্যাক্স ফাইলের উপরে, সেই ক্ষেত্রে করদাতা যদি কোনো কারণে সংক্ষুব্ধ হন, তার মানে করদাতা যদি সেই কর দাবিটা মেনে না নেন, সেক্ষেত্রে করদাতা কি কি করতে পারেন। ধরুন, রহিম সাহেব সে তার ট্যাক্স ফাইলটা সাবমিট করেছে, 10,000 টাকা কর দায় নিরূপণ পূর্বক রহিম সাহেবের যিনি ট্যাক্স অ্যাডভাইজার আছেন, তিনি এই ট্যাক্স ফাইলটা সাবমিট করেছে। কিন্তু ট্যাক্স অফিস এই ট্যাক্স ফাইল থেকে ত্রুটি বিচ্যুতি উদ্ঘাটন করেছে, সেটা হতে পারে রিটার্ন প্রসেস কিংবা অডিট কিংবা 212 ধারার পুনঃউন্মোচন। এই তিনটা মাধ্যমে আসলে আলটিমেটলি ট্যাক্স অফিস নতুন করে কর দাবি সৃষ্টি করে থাকে। এই তিনটা প্রক্রিয়ার মাধ্যমে, আমি আবারও বলছি যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, রিটার্ন প্রসেস, অডিট এবং 212 ধারার পুনঃউন্মোচন। তো ট্যাক্স অফিস এই রহিম সাহেবের ফাইলটা থেকে দেখা গেল যে আলটিমেটলি কর দায় নিরূপণ করলো 15,000 টাকা। তাহলে এখানে নতুন করে আরো অতিরিক্ত কর দাবি সৃষ্টি হয়েছে 5,000 টাকা, যেখানে রহিম সাহেব নিজে স্বীকৃত কর দায় হিসেবে 10,000 টাকা মেনে নিয়েছিল। কিন্তু ট্যাক্স অফিস এই ফাইলটাকে গেটে চিন্তা করলো যে না, আর কিছু জায়গায় কর ফাঁকি আছে, সেখানে ওনার কর হওয়া উচিত ছিল, আয়কর হওয়া উচিত ছিল 15,000 টাকা, কিন্তু উনি স্বীকার করে নিয়েছে 10,000 টাকা, অর্থাৎ তার স্বীকৃত কর দায় 10,000 টাকা। তাহলে ট্যাক্স অফিস আরো 5,000 টাকা নতুন করে কর দাবি সৃষ্টি করলো। এই যে নতুন করে 5,000 টাকা কর দাবি সৃষ্টি করলো, এই ক্ষেত্রে রহিম সাহেব অথবা XYZ কোম্পানি অথবা একটা ফার্ম, যে কেউ হতে পারে সে করদাতা। তো নতুন করে যে কর দাবিটা সৃষ্টি করলো, সেটা অনেক সময় করদাতা মানতে নারাজ, মানতে চায় না। এই মানতে নারাজ থাকে আমাদের আইনের ভাষায় বলা হচ্ছে সংক্ষুব্ধ। করদাতা যদি কোনো কারণে সংক্ষুব্ধ হন, যদি এটা উনি করদাতা মেনে নেন, সেক্ষেত্রে তো এই ট্যাক্সটা দিয়ে দিবে বা ট্যাক্স অফিস এই 5,000 টাকা ট্যাক্স আদায় করে দিবে। করদাতা না মানলেও এই 5,000 টাকা ট্যাক্স অফিস আদায় করে নিবে বিভিন্ন রকম কৌশলাদি প্রয়োগ করে, বা আদায়ের পদ্ধতি আছে সে আদায়ের পদ্ধতি অ্যাপ্লিকেশন করে। কিন্তু নির্দিষ্ট একটা সময়সীমা করদাতার হাতে থাকে, যে সময়ের ভিতরে করদাতা সংক্ষুব্ধ হলে অন্য একটা রাস্তা ক্রিয়েট করে সে জাস্টিস প্রার্থনা করতে পারে। স্বাভাবিকভাবে আপনারা দেখবেন যেটা খুব আমরা আমরা খুব ছোট কাল থেকে অভ্যস্ত যে কোর্ট কাছারিতে
বিচার করা হয়, সেখানে কোনো একটা হতে পারে সেটা ফৌজদারি অথবা দেওয়ানি যে কোনো ধরনের মামলা টাইপের, আমরা থানায় মামলা করি, সে মামলাটা কোর্টে চলে যায়, সেখানে শুনানি হয়, শুনানি হয়ে বাদী অথবা বিবাদীর পক্ষে একটা রায় আসে। তো আলটিমেটলি ট্যাক্সের যে বিচার ব্যবস্থা সেখানেও এই প্রক্রিয়াটা বিরাজমান আছে। করদাতা সংক্ষুব্ধ হলে করদাতা যে কাজটা করতে পারে, কর দাবিটা সৃষ্টি করে কে? কর দাবিটা সৃষ্টি করে সার্কেল অফিস, অর্থাৎ যে সার্কেলে একজন করদাতার ট্যাক্স ফাইলটাকে সাবমিশন করা হয়, এই সার্কেল অফিসের বিরুদ্ধে করদাতা সংক্ষুব্ধ হন। করদাতা টোটাল ট্যাক্স অফিসের বিরুদ্ধে সংক্ষুব্ধ হন না, শুধুমাত্র ওই সার্কেল অফিসের বিরুদ্ধে সে সংক্ষুব্ধ হন। কারণ ওই সার্কেল অফিসের যিনি ডিসিটি, যিনি বিচারক, তার উপর নতুন করে অতিরিক্ত আরো 5,000 টাকা কর দাবি চাপিয়ে দিয়েছেন, যে কারণে এই করদাতা সংক্ষুব্ধ হলেন। সংক্ষুব্ধ হওয়ার পর এই সার্কেল অফিস থেকে করদাতা যে কাজটা করতে পারে, জাস্টিস প্রার্থনা করে সে আপিলে যেতে পারেন। বাংলাদেশে বেশ কয়েকটা কর আপিল অঞ্চল রয়েছে। এই আপিল অঞ্চলে আপিল করতে পারেন, অথবা এই করদাতা সার্কেল অফিসের যিনি প্রধান তাকে ডিসিটি বলে, আর অনেকগুলা সার্কেলের সংমিশ্রণে সাধারণত একটা কর অঞ্চল হয়, সেই কর অঞ্চলের প্রধান যিনি তাকে কর কমিশনার বলে। এই কর কমিশনারের কাছে করদাতা ইচ্ছা করলে রিভিউ করতে পারে, অর্থাৎ এই ডিসিটির উপরস্থ যিনি তার কাছে চলে যেতে পারেন। ঠিক আছে, যে আপনার অধীনস্থ যিনি আছেন তিনি আমার প্রতি ইনজাস্টিস করেছেন, আপনি ব্যাপারটা একটু অনুগ্রহপূর্বক দেখুন, দেখেন আমার প্রতি কর চাপিয়ে দেওয়া হয়েছে, এটা আমি মেনে নিতে পারছি না। অথবা করদাতা আরো একটা রাস্তায় যেতে পারেন, সেক্ষেত্রে যদি কর আপিল অঞ্চল, যেগুলো কর আপিল অঞ্চলে আপিল করার পর যদি কোনো জাস্টিস না পান, দ্বিতীয় যে স্টেপটা দাঁড়ায় সেটা হচ্ছে আপিল ট্রাইব্যুনাল। আপিল থেকে আবার আপিল ট্রাইব্যুনালেও যেতে পারেন। তাহলে এখানে অনেকগুলা রাস্তা আমরা পাচ্ছি খুঁজে। তাহলে করদাতা ইচ্ছা করলে করদাতার উপরে যে ট্যাক্সটা চাপিয়ে দেওয়া হয়েছে সেটা যে করদাতাকে দিতেই হবে তা কিন্তু না। করদাতা আপিলে যেতে পারেন, করদাতা রিভিউতে যেতে পারেন, করদাতা আপিল ট্রাইব্যুনালে যেতে পারেন। আপিল ট্রাইব্যুনাল থেকেও যদি জাস্টিস করদাতা মনে হচ্ছে, করদাতার কাছে মনে হচ্ছে যে না আমি জাস্টিস পাইনি, সেক্ষেত্রে করদাতা হাইকোর্টে যেতে পারেন। কোনো আইনি প্রশ্নে, কোনো আইনের ব্যত্যয় করে যদি করদাতার উপর ট্যাক্স চাপিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে এই মামলাগুলো আবার হাইকোর্টেও যেতে পারে। হাইকোর্ট যদি চিন্তা করে যে না এটা হাইকোর্টের সমাধানযোগ্য না, এটা সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনে আপিল করতে হবে বা আপিল যোগ্য, সেক্ষেত্রে এটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও যেতে পারে। তাহলে এখানে আপিল শব্দটা দুইবার আসতেছে, একটা হচ্ছে কোন আপিল অঞ্চলে আপিল করা যায়, আবার হাইকোর্ট থেকে যদি হাইকোর্ট মনে করে যে মামলাটা আপিল যোগ্য আপিলের ডিভিশনে, তাহলে সুপ্রিম কোর্টের যে আপিলের ডিভিশন আছে সেখানে যেতে পারে। ঠিক আছে, আপিলের ডিভিশন। আমরা একটু সারসংক্ষেপ দেখছি আর কি, আসলে কোন কোন জায়গায় যাওয়ার জায়গা আছে। তাহলে বিভিন্ন পর্যায়ে মামলাটা প্রক্রিয়াধীন থাকতে পারে, বিভিন্ন পর্যায়ে করদাতা সংক্ষুব্ধ হলে জাস্টিস প্রার্থনা করতে পারে। এই প্রত্যেকটা প্রক্রিয়ার সুনির্দিষ্ট একটা সিকোয়েন্স রয়েছে। আসলে কোন ধাপটার পরে কোন ধাপটায় যাওয়া যায়, কিছু কিছু ধাপ আছে যে আপনি যদি যান, যেমন ধরেন আপনি যদি রিভিউতে যান, তাহলে রিভিউতে গেলে ওখানে একটা মুচলেখা দিতে হয়, অর্থাৎ করদাতাকে একটা মুচলেখা দিতে হয় যে আমি আর কোথাও যাব না, আপনি আমার সর্বশেষ সিটাডেল, আপনি আমার এটা একটা সমাধান করে দেন। এটা হতে পারে। আবার আপিল, শুধু আপিল, যেটা আপিল অঞ্চলে আপিল করা, আপিল অঞ্চলে আপিল করার প্রেক্ষিতে যদি জাস্টিস না পাই করদাতা, সেক্ষেত্রে আপিল ট্রাইব্যুনালে যেতে পারেন। আপিল ট্রাইব্যুনাল থেকে যদি যথাযথ ন্যায় বিচার করদাতা না পান, করদাতা মনে করেন যে তার প্রতি ইনজাস্টিস করা হয়েছে, সেই ক্ষেত্রে করদাতা হাইকোর্ট বিভাগে রেফারেন্স মামলা দায়ের করতে পারেন। হাইকোর্ট যদি মনে করে যে না আমি এটা রায় দিতে পারছি না, এই মামলাটা আপিলের ডিভিশনে যাওয়া উচিত, তাহলে সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনে আবার করদাতা আপিল করতে পারেন। এর বাইরেও আরেকটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটা খুব সুন্দর প্রক্রিয়া, সেটা হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তি। বিকল্প বিরোধ নিষ্পত্তি এটা কেমন? এটা গ্রাম্য সালিসের মতো।
গ্রামের মাতব্বর সাহেব বললো যে ঠিক আছে, আহ, তোমরা থানায় মামলা করো না বা কোর্টে যাও না, আমি তোমাদের বিচারটা করে দিচ্ছি। তো এলাকায় একটা সালিশ বা নালিশ যেটা হয় সেটা হলো, গণ্যমান্য ব্যক্তি একসাথে বসে একটা সিদ্ধান্তে পৌঁছা, যে কারণে আর থানায় যেতে হয় না, কোর্টে যেতে হয় না। যদি সালিশের মতো করে একটা বিচার কাজ সম্পূর্ণ হয়, এটাকে বলা হয় বিকল্প বিরোধ নিষ্পত্তি। তাহলে আমরা এই প্রত্যেকটা আইনের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা আজকে দেখব। প্রত্যেকটা সম্পর্কে খুব প্রিলিমিনারি একটা কনসেপ্ট আপনার থাকা উচিত, আমাদের পরীক্ষায় এখান থেকে কোয়েশ্চেন আসবে। তো প্রথমে যদি আমরা দেখি, সেটা হচ্ছে কমিশনারের রিভিশনের ক্ষমতা। নাম্বার ওয়ান, রিভিউ, এটাকে সংক্ষেপে ডাকা হয় রিভিউ নামে, এটা খুব প্রচলিত শব্দ যে রিভিউ। করদাতা জাস্টিস পেল না, তাহলে করদাতা রিভিউতে যেতে পারেন। রিভিউ করার যে প্রক্রিয়াটা, সেটা একটা ব্যাপক বিস্তৃত প্রক্রিয়া। সেই প্রক্রিয়াটা আমাদের এই মুহূর্তে জানার প্রয়োজন নাই। আপনি যখন ট্যাক্স অ্যাডভাইজার হিসেবে রিভিউ করবেন, তখন অনেকগুলা স্টেপ আপনাকে পাড়ি দিয়ে, অনেকগুলা কার্যাবলী প্রক্রিয়া আপনাকে সম্পূর্ণ করে রিভিউ করতে হবে। তবে যে বেসিক জিনিসটা আমাদের জানা উচিত, রিভিউটা করা হয় কার কাছে? রিভিউটা করা হয় কমিশনারের কাছে। কমিশনার কে? কমিশনার হচ্ছে একটা কর অঞ্চলের যিনি প্রধান, তাকে কর কমিশনার বলা হয়। এই কমিশনারের কাছে রিভিউ করা হয়। তো আপনার ট্যাক্সটা নির্ধারণ করলো কি? আপনার ট্যাক্সটা নির্ধারণ করলো সার্কেল অফিসের যিনি প্রধান, ডিসিটি। এই ডিসিটির যিনি অফিস প্রধান, ডিসিটির উপরের যে মানে ডিসিটি, একটা ডিসিটি তো একটা সার্কেল অফিসের প্রধান, আর অনেকগুলা সার্কেল অফিস নিয়ে একটা কর অঞ্চল হয়। কর অঞ্চলের প্রধান হচ্ছে গিয়ে কর কমিশনার। তো ডিসিটি যখন অতিরিক্ত কর দাবিটা সৃষ্টি করে দিল, তখন করদাতা যদি সংক্ষুব্ধ হন, সেই ক্ষেত্রে তার উপরের কাছে, তার উপরের লেভেলে যেতে পারে। ব্যাপারটা এরকম যে আপনার ছোট ভাই, একজন ব্যক্তির সাথে আপনার ঝগড়া হয়েছে, তার বড় ভাইয়ের কাছে আপনি নালিশ করলেন। ইস্যুটা অনেকটা এরকম। তো আপনি তার বড় ভাইয়ের কাছে গেলেন, তখন তার বড় ভাই ব্যাপারটা চিন্তা করে একটা সমাধান করে দিল বা একটা বিচার করে দিল, সেটা আপনি মেনে নিলেন। তবে এখানে একটা কন্ডিশন কি, এখানে যেটা করতে হয় যে রিভিশনে যদি আপনি যান, মানে ওই কর অঞ্চলের কর প্রধানের কাছে আবেদন করতে হয় যে আমার প্রতি ইনজাস্টিস করেছেন আপনার অফিসার, আমার ব্যাপারটা একটু আপনি দেখেন, আমার প্রতি অতিরিক্ত কর দাবি সৃষ্টি করে আমার উপরে ট্যাক্স বার্ডেন করে দিয়েছেন, যে ট্যাক্স আমি দিতে পারবো না, এটা আমার সামর্থ্যের বাহিরে। সেক্ষেত্রে কর কমিশনার সার্কেল অফিসকে একটা নির্দেশনা দেন যে ওনার, যদি এমন হয় ব্যাপারটা যে মনে হয় যে না আসলে ইনজাস্টিস হয়েছে, সেই ক্ষেত্রে একটা ডিসিশন দেন। ডিসিশন দিয়ে একটা নির্দেশনা দিয়ে দেন যে এই কর দাবিটা নতুন করে আবার যাচাই বাছাই করে তৈরি করা হোক। ঠিক আছে? এখানে গুরুত্বপূর্ণ দুইটা কথা মনে রাখবেন, পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে কমিশনারের রিভিশনের ক্ষমতা বলতে কি বুঝুন, বা কমিশনারের রিভিশনের ক্ষমতা সম্পর্কে লিখুন। তাহলে আপনার উত্তরটা হবে, কমিশনার করদাতার আবেদনের প্রেক্ষিতে এই আইনের অধীন তাহার অধিক্ষেত্রাধীন অধস্তন কোনো কর্তৃপক্ষ, এখানে খেয়াল করছেন, অধস্তন কোনো কর্তৃপক্ষ, তার মানে এখানে সার্কেল অফিসারকে নির্দেশ করতেছে। অধস্তন কোনো কর্তৃপক্ষ কর্তৃক কোনো কার্যক্রমের প্রেক্ষিতে প্রদত্ত আদেশের রেকর্ডপত্র তলব করিতে পারিবেন এবং আইনের বিধানাবলী সাপেক্ষে তৎসম্পর্কে যেরূপ উপযুক্ত বিবেচনা করিবেন সেইরূপ আদেশ জারি করিতে পারিবেন। তার মানে একজন করদাতা কমিশনারের কাছে আবেদন করবেন, কমিশনার সেই করদাতার আবেদনের প্রেক্ষিতে তার ট্যাক্স ফাইলটা তলব করতে পারবেন, মানে তার ট্যাক্স ফাইলটা যাচাই বাছাই কিংবা বিভিন্ন ইস্যুস এখানে স্ক্রুটিনাইজ করে দেখতে পারবেন যে আসলে ওনার প্রতি ইনজাস্টিস হয়েছে কিনা। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পূর্ণ কথা হচ্ছে যে করদাতা আদেশ প্রাপ্তির 60 দিনের মধ্যে কমিশনার বরাবর আবেদন করিবেন। তাহলে এই রিভিউটা করার জন্য একটা টাইম বার্ড বা তামাদি রয়েছে। সার্কেল অফিস একটা কর দাবি সৃষ্টি করে করদাতার কাছে আদেশপত্র পাঠাবেন। সেই পত্র প্রাপ্তির 60 দিনের ভিতরে করদাতাকে কমিশনার বরাবর আবেদন করিতে হইবে। 60 দিন অতিক্রান্ত হয়ে গেলে আবার এখানে টাইম বার্ডের একটা ইস্যু চলে আসে। আচ্ছা, আবেদনের সহিত 200 টাকা ফি পরিশোধ ও স্বীকৃত কর দায় পরিশোধের প্রমাণ দাখিল করিবেন। তাহলে আবেদনের সাথে কত টাকা ফিস দিতে হয়? 200 টাকা। এটা পরীক্ষায় আসতে পারে, 1 নম্বরের কোয়েশ্চেন হিসেবে আসতে পারে যে
কমিশনের রিভিশনের ক্ষমতায় আবেদন করার সাথে কত টাকা ফিস জমা দিতে হয়? 200 টাকা। ঠিক আছে, তাহলে এই কমিশনের রিভিশনের ক্ষমতা বা রিভিউ করার ক্ষেত্রে 200 টাকা আবেদন ফিস দিতে হবে। আদেশপত্র প্রাপ্তির 60 দিনের ভিতরে রিভিউ করতে হবে। ঠিক আছে, এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে স্বীকৃত করদায়। স্বীকৃত করদায় মানে হচ্ছে করদাতা যেটা স্বীকার করে নিয়েছিল সেটা রিটার্নের সাথে পরিশোধ করা আছে কিনা। সেটা যদি আবার রিটার্নের সাথে পরিশোধ না করা থাকে, সেক্ষেত্রে তো রিভিউটা ভয়েড বা বাতিল হয়ে যাবে, খারিজ হয়ে যাবে বা টিকবে না। শর্ত বা কন্ডিশন যদি যথাযথভাবে অ্যাপ্লাই না করা হয়, সেক্ষেত্রে রিভিউটা বানসাল হয়ে যাবে, তাই না? তাহলে এই ব্যাপারগুলা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, যে একজন করদাতার পক্ষ হয়ে যখন একজন ট্যাক্স অ্যাডভাইজার রিভিউ করে থাকেন, সেক্ষেত্রে আদেশ প্রাপ্তির 60 দিনের ভিতরে কমিশনের কাছে আবেদন করতে হবে। আবেদনের সাথে 200 টাকার ফিস বা 200 টাকার একটা চালান দিয়ে দিতে হবে। এবং এটা মাথায় রাখতে হবে যে রিটার্নের সাথে যে ট্যাক্সটা স্বীকার করে নিয়েছে করদাতা, সেটা ঠিকঠাক পরিশোধ করা আছে কিনা। এখন এখানে আপনার প্রশ্ন হতে পারে যে রিটার্নের সাথে যে ট্যাক্সটা করদাতা স্বীকার করে নিয়েছে, স্বীকৃত কর দায়, সেটা তো সবসময় দেওয়া থাকে। হ্যাঁ, এটা সবসময় দেওয়া থাকে, কিন্তু অনেক সময় যদি এরকম হয় যে কোনো রকম জালিয়াতির মাধ্যমে একটা ভুল চালান দিয়ে দেওয়া হয়েছিল, হ্যাঁ, তাহলে সেই ব্যাপারটাও কিন্তু খেয়াল রাখতে হবে। অনেক সময় ট্যাক্স অফিস আপনার দেখা গেল যে এই ব্যাপারটা খেয়াল করলো না, যে স্বীকৃত কর দায়টা একটা ভুল চালানের মাধ্যমে দেওয়া হয়েছে বা অন্য আরেকজনের চালান এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে যখন রিভিউয়ের যাচাই বাছাই হবে, সেখানে দেখা হবে যে স্বীকৃত কর দায়টা ঠিকঠাক আছে কিনা। তাহলে এটা একটা টার্মস এন্ড কন্ডিশন। তাহলে আমরা খুব সহজভাবে বুঝে নিই, যদি কোনো করদাতা সংক্ষুব্ধ হন, সে রিভিউ করতে পারে। রিভিউ কার কাছে করবেন? কমিশনারের কাছে করবেন। কত দিনের ভিতরে করবেন? আদেশপত্র প্রাপ্তির 60 দিনের ভিতরে করবেন। আবেদনের সহিত কত টাকা চালান জমা দিবেন? 200 টাকার চালান জমা দিবেন। এবং স্বীকৃত যে কর দায়, যে যে ট্যাক্সটা রিটার্নের সাথে দিয়ে দেওয়া হয়েছে, সেটার চালান কপি বা প্রমাণপত্র আবেদনের সাথে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এটা খুব গুরুত্বপূর্ণ কথা। যদি প্রশ্ন আসে যে রিভিউ সম্পর্কে লিখুন, আপনি 4-5টা লাইন লিখে দিবেন, দ্যাটস এনাফ। ঠিক আছে, হয়তো বা 5 মার্কসের কোশ্চেনের জন্য আসতে পারে। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে আপিল আয়কর কর্তৃপক্ষের নিকট আপিল। জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে কিছু কর আপিল অঞ্চল আছে, যেমন কর আপিল অঞ্চল 1 ঢাকা, কর আপিল অঞ্চল 2 ঢাকা, কর আপিল অঞ্চল 3 ঢাকা, কর আপিল অঞ্চল 4 ঢাকা, এরকম। হ্যাঁ, কর আপিল অঞ্চল চট্টগ্রাম 1, কর আপিল অঞ্চল চট্টগ্রাম 2, এরকম আপনার আপিল অঞ্চল প্রতিষ্ঠা করা আছে। কোন করদাতা যদি সংক্ষুব্ধ হন যে আমার প্রতি ইনজাস্টিস করা হয়েছে, তাহলে করদাতা এই রিভিউতে না গিয়ে সরাসরি ভাবে আপিলে যেতে পারেন। তাহলে কেউ যদি রিভিউতে যা, তাহলে আর কোথাও যেতে পারবেন না, এটা একটা কন্ডিশন আছে। তাহলে করদাতা রিভিউতে গেল না, করদাতা কোথায় গেল? ওর আপিল অঞ্চলে সে আপিল করলো, আপিল আয়কর কর্তৃপক্ষের নিকট। তাহলে আপিল আয়কর কর্তৃপক্ষের নিকট আপিলটা কখন করতে পারবেন, সেটারও আবার সুনির্দিষ্ট কিছু জায়গা আছে, যে কখন আপিল করা যায়। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। কোন করদাতা আয়কর কর্তৃপক্ষের আদেশে সংক্ষুব্ধ হইলে সংশ্লিষ্ট আপিল আয়কর কর্তৃপক্ষের নিকট নিম্ন বর্ণিত বিষয়ে আপিল করিতে পারিবেন। এখানে আপিল মানে সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের আপিলের কথা বলেনি। এখানে আপিল মানে হচ্ছে আপিল আয়কর কর্তৃপক্ষ আছে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে, সেই আপিল আয়কর কর্তৃপক্ষের নিকট আপিল করার কথা বলছে। ঠিক আছে, তো কখন আপিল করতে পারবেন? ধরুন আয় নির্ধারণটা ঠিক হয়নি, সার্কেল অফিস যে আয়টা নির্ধারণ করেছে, সেই জায়গাটাতে কোয়ারি বা কোশ্চেন আছে করদাতার, যে না, আমার প্রতি এটা ইনজাস্টিস করা হয়েছে। পরিশুদ্ধ কর দায় নিরূপণ, যে কর দায়টা পরিশোধ করা হয়েছে, সে কর দায়টা নিরূপণের ইস্যুতে যদি কোনো কোশ্চেন অ্যারাইজ হয়, তাহলে আপিল করতে পারবেন। ক্ষতির সমন্বয় বা জের টানা, যদি ক্ষতির সমন্বয় বা জের টানা সম্পর্কিত কোনো কোশ্চেন অ্যারাইজ করা হয়, তাহলে সে আপিলে যেতে পারবেন। দণ্ড বা সুদ আরোপ করা হলে আপিলে যেতে পারবেন। চার্জ বা সারচার্জ বা অন্য কোনো অর্থ হিসাব সম্পর্কিত কোনো কোশ্চেন অ্যারাইজ হলে করদাতা আপিলে যেতে পারবেন। প্রত্যর্পণের পরিমাণ নিরূপণ করার ক্ষেত্রে করদাতা আপিলে যেতে পারবেন। করের ক্রেডিট বিষয়ে কোনো কোশ্চেন অ্যারাইজ হলে
করদাতা আপিলে যেতে পারবেন। কোনো প্রত্যর্পণ বা রিফান্ড সম্পর্কিত ইস্যুর ক্ষেত্রে করদাতা আপিলে যেতে পারবেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে করদাতার আদেশ প্রাপ্তির ৪৫ দিনের মধ্যে আপিল আয়কর কর্তৃপক্ষের নিকটে আবেদন করিবেন। তাহলে আপিল করতে হলেও একটা আবেদন করতে হবে, তাই না? সে আবেদনটা কত দিনের মধ্যে করতে হবে? এখানেও একটা টাইম বাড়ির ইস্যু রয়েছে। আদেশ প্রাপ্তির ৪৫ দিনের মধ্যে। এখানে একটা বিষয় বলে রাখি, কোনো কারণে যদি ৪৫ দিন এর ভিতরে আদেশ, অনেক সময় তো এরকম হয় যে ট্যাক্স অফিস থেকে চিঠি আসলো, করদাতা পায়নি। তাহলে আদেশপত্রটা যদি করদাতা না পেয়ে থাকেন ৪৫ দিনের ভিতরে, সেক্ষেত্রে নতুন করে সার্টিফাইড কপি বা অবিকল নকল, আদেশপত্রের সার্টিফাইড কপি বা অবিকল নকল ট্যাক্স অফিস থেকে নতুন করে তুলতে হবে। তুলে আবেদন করতে হবে আপিলের জন্য আর কি। ঠিক আছে? আপনারা এখানে অনেকেই এলএলবি স্টুডেন্ট আছেন, আপনারা বুঝবেন যারা কোর্টে কাজ করেন। এখানে ৪৫ দিনের যে কথাটা বলা হয়েছে, যে ট্যাক্স অফিস থেকে একটা আদেশ পত্র করদাতা বরাবর ইস্যু করবেন, এখন পর্যন্ত এটা জিপিও সিস্টেমেই সাবমিট করা হয়, পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো হয়। কিন্তু কোনো কারণে পোস্ট অফিস সেই করদাতার ঠিকানা খুঁজে পেল না, কিংবা কোনো কারণে হয়তো বা এটা মিসিং হয়ে গেল, করদাতার হাতে আপিলের মানে করদাতার হাতে আদেশ প্রাপ্তিটা পৌঁছাইলো না, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি আপিল করতে পারবে? না, পারবে। সেক্ষেত্রে এই আদেশপত্রের সার্টিফাইড কপি তুলতে হবে ট্যাক্স অফিস থেকে, সার্কেল অফিস থেকে সার্টিফাইড কপি তুলতে হবে। সার্টিফাইড কপি পেলো, তার মানে সার্টিফাইড কপি করদাতা আদেশ প্রাপ্তি পেয়ে গেল। তো সার্টিফাইড কপি যেদিন পেলো তার থেকে আবার ৪৫ দিন কাউন্ট হবে। ব্যাপারটা এরকম আর কি। ঠিক আছে? অর্থাৎ আদেশপত্রটা করদাতার হাতে যেদিন পৌঁছাবে, সেই দিন থেকে ৪৫ দিনের ভিতরে আপিল আয়কর কর্তৃপক্ষের নিকট আপিল করিতে পারিবেন। প্রথমত, সার্কেল অফিস একটা আদেশপত্র তো করদাতার ঠিকানায় পাঠালো, তো করদাতা ধরুন সেটা পেলো না, তার মানে তো আদেশ প্রাপ্তি তার হাতে ঘটেনি। সেক্ষেত্রে করদাতা বলবে যে আমি আপিল আদেশটা পাইনি। অথবা কোনো কারণে ধরুন এটা যদিও নীতি নৈতিকতার বাইরে চলে যায়, যে অনেক সময় করদাতা আদেশপত্রটা পেয়েও অস্বীকার করে যে না আমি পাইনি। ঠিক আছে? এমন হতে পারে। তো সেক্ষেত্রেও এই সুযোগটা কৌশলগতভাবে অ্যাপ্লাই করা যায়। সেক্ষেত্রে করদাতা নতুন করে সার্টিফাইড কপি তুললো, সেই আদেশপত্রের সার্টিফাইড কপি তুললো, তার মানে সার্টিফাইড কপি যখন তুললো, সার্টিফাইড কপিটা গ্রহণ করলো, সেক্ষেত্রে সেই ডেটটাকে আদেশ প্রাপ্তির তারিখ গণনা করে সেই করদাতা ৪৫ দিনের ভিতরে আপিল আয়কর কর্তৃপক্ষের নিকট এটির আবেদন করিবে। সেটা আবার আবেদনের সহিত ২০০ টাকা ফি পরিশোধ ও স্বীকৃত করদায় পরিশোধের প্রমাণ দাখিল করিবেন। ঠিক আছে? সব জায়গায় শুধু টাকা আর টাকা, তাই না? তাহলে এখানেও কি করতে হচ্ছে? আবেদনের সহিত ২০০ টাকা ফি দিতে হবে। এটা সরকারি ফি, এটাকে চালানের মাধ্যমে দিতে হবে। করদাতা আপিল করার পরে আপিল আয়কর কর্তৃপক্ষ একটা নির্দেশনা দিবে, হতে পারে সেটা নির্দেশনা, কিংবা সেই আবেদনটা, অর্থাৎ করদাতার আবেদনটা কনফার্ম করে দিতে পারে, যেটাকে বহাল, মানে যে রায় দেওয়া আছে সেটাই ঠিক হবে, এরকম হতে পারে। কিংবা সেই আপিল আয়কর কর্তৃপক্ষ করদাতার আবেদনের প্রেক্ষিতে সেট এ সাইড, যেটাকে বলা হয় বাংলাতে নাকচ, সেট এ সাইড করে দিতে পারেন, করে দিতে পারেন, বলতে পারেন যে যে আদেশটা ডিসিটি সাহেব দিয়েছেন সেটাকে নতুন করে আদেশ নির্ধারণ করা হোক, এরকম ভাবে একটা আদেশ দিয়ে সেটা সার্কেল অফিস বরাবর পাঠিয়ে দেন। আবার সেই কর দায়টা সার্কেল অফিসে করেন সব সময়, কর দায় নিরূপণটা সার্কেল অফিস করবেন। তাহলে এই রিভিউ কিংবা আপিল ট্রাইব্যুনাল, উনাদের উনাদের ক্ষমতা কতটুকু? উনাদের ক্ষমতা হচ্ছে শুধুমাত্র ওনারা একটা আদেশ দিবেন। ঠিক আছে? সেই আদেশটা হতে পারে নির্দেশনা, যে এইভাবে এইভাবে কাজ করুন, অথবা সেটা কনফার্ম করে দিতে পারে, মানে বহাল করে দিতে পারে যে যে আদেশটা দেওয়া হয়েছে সেটা ঠিক আছে, হ্যাঁ এভাবে আপনাকে ট্যাক্স পরিশোধ করতে হবে। কিংবা সেটা স্যাটিসফাইড বা নাকচ করে দিতে পারেন যে না, যে আদেশটা তৈরি করা হয়েছে সেই আদেশটা ঠিক হয়নি, নতুন করে সেই আদেশটা করা হোক। ঠিক আছে? এই ব্যাপারগুলা করতে পারেন, অথবা বাতিল করে দিতে পারেন আবেদনটা, যে আপনার আবেদন ঠিক নেই, আপনার আবেদনের প্রক্রিয়াটা ঠিক নেই। এরকম নানান ধরনের আদেশ আসতে পারে।
আপিল আয়কর কর্তৃপক্ষের নিকট থেকে। এখানে যদি করদাতা জাস্টিস পেয়ে যান তাহলে তো সে এখানে চুপ করে যাবেন, কিন্তু কোনো কারণে দেখা গেল আপিল আয়কর কর্তৃপক্ষের নিকট থেকেও যথাযথ বিচার তিনি পাননি, সেই ক্ষেত্রে কি করতে পারবেন? সেই ক্ষেত্রে করদাতা যে কাজটা করে, করদাতা আপিল ট্রাইব্যুনালে আপিল করতে পারেন। তার মানে যেরকম কর আপিল অঞ্চল আছে একই রকম ভাবে আপিল ট্রাইব্যুনাল আছে। আপিলাত ট্রাইব্যুনাল নামে অফিস আছে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে। ঠিক আছে, যে কর আপিলাত ট্রাইব্যুনাল 1, কর আপিলাত ট্রাইব্যুনাল 2, এরকম আপিলাত ট্রাইব্যুনাল আছে। করদাতা যদি আপিল থেকে আপিলের রায়ের উপর ভিত্তি করে যদি করদাতা সংক্ষুব্ধ হন, করদাতা যদি মনে করেন যে না আমি জাস্টিস পাইনি, আমার প্রতি ইনজাস্টিস করা হয়েছে, যেরকম ভাবে সার্কেল অফিস আমার প্রতি ইনজাস্টিস করেছিল একই রকম ভাবে আয়কর আপিল কর্তৃপক্ষ যেখানে আমি আপিল করেছিলাম সেই আপিল কর্তৃপক্ষ আমার প্রতি ইনজাস্টিস করেছে, উনার রায়টাও আমি মানতে পারছি না, সরি, সেক্ষেত্রে উনি যে কাজটা করতে পারে, সেক্ষেত্রে তিনি আপিল ট্রাইব্যুনালে আপিল করতে পারেন। আপিল ট্রাইব্যুনাল নামে যে সমস্ত অফিস আছে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে, সেখানে ট্রাইব্যুনাল করতে পারেন। তাহলে এখানে প্রক্রিয়া যদি আপনি চিন্তা করেন, আপিলের পরে ট্রাইব্যুনাল করতে হবে। ঠিক আছে, আপিলের আগে ট্রাইব্যুনাল করা যাবে না। আপিলের যে রায় হবে সেই রায়ের ভিত্তিতে আবার নতুন করে ট্যাক্স নির্ধারণ হবে, সেই ট্যাক্সটা নিয়ে করদাতা আবার কি করবেন? আপিল ট্রাইব্যুনালে গিয়ে আপিল করবেন, মানে ট্রাইব্যুনালে যাবেন। ট্রাইব্যুনাল সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা কি দেখুন, যদি কোনো করদাতা আপিল কর্তৃক জারিকৃত আদেশে সংক্ষুব্ধ হন তাহলে তিনি আপিল ট্রাইব্যুনালে আপিল করিতে পারিবেন। 2 নম্বর কথাটা হচ্ছে যে করদাতা আদেশ প্রাপ্তির 60 দিনের মধ্যে আপিল ট্রাইব্যুনালে আপিল আবেদন করিবেন এবং আবেদনের সহিত 1000 টাকা ফি পরিশোধ ও আপিলের আদেশের ভিত্তিতে ধার্যকৃত কর এবং স্বীকৃত করদের মধ্যকার যে পার্থক্য হইবে তাহার 10% কর পরিশোধের প্রমাণ দাখিল করিবেন। এখানে একটা বাড়তি কথা এড করা হয়েছে যে 10%। ধরুন সার্কেল অফিস যে ট্যাক্সটা নির্ধারণ করে দিল, আমরা শুরুতে যে উদাহরণটা দেখছিলাম যে করদাতার উপরে 5,000 টাকা অতিরিক্ত কর ধার্য করে দেওয়া হয়েছে, সেটা নিয়ে করদাতা কি করলো? আপিলে গেল, আপিলে সেটাকে বহাল রাখছে। আপিল বলছে যে না, সার্কেল অফিস যেটা করেছে সেটা ঠিক আছে, তোমাকে 5,000 টাকা পরিশোধ করে দিতে হবে। করদাতা আপিলের যে রায় সেই রায়েও সংক্ষুব্ধ হলো, তাহলে আপিলের রায় অনুযায়ী আবার কত? আপিলের রায় অনুযায়ী তো তার অতিরিক্ত কর দাবি 5,000-ই ছিল। করদাতা এই আপিলের রায় মেনে নিতে পারেন নাই, তাহলে সেক্ষেত্রে করদাতা এই 5,000 টাকা নিয়ে কোথায় যাবেন? আপিল ট্রাইব্যুনালে যাবেন। আপিল ট্রাইব্যুনালে যাবেন। আপিল ট্রাইব্যুনালে যখন যাবেন, তিনি আপিল ট্রাইব্যুনালে আবেদন করার জন্য 1,000 টাকা আবেদন ফিস দিবেন। ঠিক আছে, এবং উনার যে কাজটা করতে হবে, যে উনার যে কর দাবিটা করলো, ওর আপিল অঞ্চল 5,000 টাকা অতিরিক্ত কর দাবি, এই 5,000 টাকার 10% ট্যাক্স তাকে পরিশোধ করতে হবে। তাহলে এখানে 5,000 টাকার 10% কত হয়? 500 টাকা। আমি ছোট ফিগার লিখেছি, এটা হয়তো বা করদাতারা তো 5 লক্ষ, 10 লক্ষ, 1 কোটি টাকা ট্যাক্স দিয়ে আপিল থেকে ট্রাইব্যুনালে যান। হ্যাঁ, সেক্ষেত্রে তো পরিমাণটা অনেক বেশি আসে। আমরা জাস্ট পার্সেন্টেজটা একটু ধরার চেষ্টা করি, যে অতিরিক্ত যে কর দাবিটা হলো সেটার 10% ট্যাক্স তাকে পরিশোধ করে দিতে হবে। কারণ সে যে আপিল ট্রাইব্যুনালে গেল, আপিল ট্রাইব্যুনালে গেলেও তো টোটাল ট্যাক্সটা কি হবে না, বাতিল হবে না, হয়তো বা ট্যাক্স কমে আসবে। যে কারণে সরকার বলতেছে যে তুমি এভাবে আপিল থেকে আপিল ট্রাইব্যুনালে যাবা, আপিল ট্রাইব্যুনাল থেকে হাইকোর্টে যাবা, হাইকোর্ট থেকে তুমি আবার আপিলের ডিভিশনে যাবা, তুমি নানান জায়গায় দৌড়াদৌড়ি করবা, এভাবে তোমার তুমি 3-4 বছর পার করে দিবা। কিন্তু সরকার তো এইভাবে বসে থাকবে না, সরকারের তো নানা নানা রকম উন্নয়নমূলক কাজ করতে হয়, সরকারের বাজেট আছে, সে বাজেট অনুযায়ী বরাদ্দ দিতে হয়, সেই বরাদ্দের টাকা জাতীয় রাজস্ব বোর্ড আদায় করে জনগণের কাছ থেকে ট্যাক্স হিসেবে নিয়ে। সো তুমি এক কাজ করো, ঠিক আছে, তুমি তো আপিলে গেছো, আপিলের কার্যক্রমে তুমি অংশগ্রহণ করার জন্য তুমি 6 মাস বিলম্ব করে ফেলছো, তুমি 5,000 টাকা ট্যাক্স দিচ্ছ না, তুমি আবার ট্রাইব্যুনালে যাচ্ছ, ওখানে গিয়েও আরো 6 মাস নষ্ট হবে। তুমি এক কাজ করো, তুমি এই 5,000-এর ভিতরে অন্তত কিছু টাকা ট্যাক্স আমাকে দাও এবং সেটার পরিমাণ হচ্ছে 10%। ঠিক আছে, তো করদাতা এই 10% যে করটা আসলো সেই করের 10% টাকা পরিশোধ পূর্বক সে কি করবে? আপিল ট্রাইব্যুনালে আপিল করবে। ঠিক আছে,
তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে আপিল ট্রাইব্যুনালে আপিল সম্পর্কে লিখুন, তাহলে এখানে যে 3-4 লাইন লিখে দিলাম এটাই যথেষ্ট, আপনি লিখে দিবেন 5 মার্কসের জন্য। আপনি একটু কনসেপ্টটা ধরার চেষ্টা করেন। আমরা প্রথমে যেটা দেখছি, সার্কেল অফিস ট্যাক্স নির্ধারণ করতেছে। সার্কেল অফিসের যিনি প্রধান ডিসিটি, উনি কর নির্ধারণ করে থাকেন, সবসময় করে থাকেন। আর যিনি বস, তিনি হচ্ছেন কর কমিশনার। কর কমিশনারের কাছে করদাতা রিভিউ করতে পারে। যদি রিভিউ করে, তাহলে রিভিউ করার সময় একটা মুস লেখা দেয় করদাতা যে আমি আর অন্য কোথাও যাব না, আপনি আমাকে যেটা নির্ধারণ করে দিবেন আমি সেটাই মেনে নিব। সেক্ষেত্রে রিভিউটা শেষ হয়ে যায় ওখানে। রিভিউর মাধ্যমে নির্ধারিত হয় করদাতা কত টাকা ট্যাক্স দিবেন আর কত কম দিবেন। করদাতা যদি রিভিউর সুযোগটা না নেয়, তাহলে সে অন্য একটা রাস্তায় হাঁটতে পারেন। সেটা হচ্ছে সে আয়কর আপিল অঞ্চল আছে কিছু, সারা বাংলাদেশে আছে। আয়কর আপিল অঞ্চলে আপিল করতে পারে। আপিল থেকে যদি ট্যাক্স না কমে বা আপিলের রায়ে যদি করদাতা সন্তুষ্ট না হন, করদাতা যদি সংক্ষুব্ধ হন, সেক্ষেত্রে করদাতা কোথায় চলে যাচ্ছেন? আপিল ট্রাইব্যুনালে চলে যাচ্ছেন। ঠিক আছে? তাহলে আপিল থেকে যে রায়টা আসে, সেখানে করদাতা সংক্ষুব্ধ হলে আপিল ট্রাইব্যুনালে যাচ্ছেন। আর রিভিউ থেকে যে রায়টা আসে, সেখানে করদাতা সংক্ষুব্ধ হলে কোথাও যাওয়ার সুযোগ নেই। কারণ করদাতা তো রিভিউ করছে সব জেনে শুনেই, যে আমি আর কোথাও যাব না, আপনি আমার সর্বশেষ সিটাডেল, আপনি আমার মানে শেষ জায়গা, আপনি বলে দেন আমাকে কত টাকা ট্যাক্স দিতে হবে। তাহলে রিভিউটা যারা করেন তারা অন্য রাস্তাগুলো বন্ধ করেই রিভিউ করেন। ঠিক আছে? কারণ রিভিউটা করলে আর অন্য কোনো রাস্তায় যাওয়ার সুযোগ নেই। রিভিউ রাস্তা দিয়ে যারা যান না, যারা চিন্তা করেন যে না রিভিউটাতে আমি ফল পাবো না, তাহলে তারা কোথায় যাচ্ছেন? আপিলে যাচ্ছেন। আপিলে গিয়ে আপিল থেকে যে রায় আসে, সে রায়ে যদি সে স্যাটিসফাইড না হন, সংক্ষুব্ধ থাকেন, সেই ক্ষেত্রে উনি আপিল ট্রাইব্যুনালে যেতে পারেন। তাহলে আপিলের পরের ধাপটা হচ্ছে আপিল ট্রাইব্যুনাল। আর রিভিউ এর পরের ধাপটা হচ্ছে কিছুই না, তার মানে রিভিউর পরে আর কোথাও যাওয়া যাবে না। রিভিউ ইজ দ্য লাস্ট সিটাডেল অফ এন এসএসসি। করদাতার সর্বশেষ জায়গাটা এই রিভিউই। রিভিউ শুরু, রিভিউ শেষ। মানে ওইখানে গেলে এই রাস্তা, গলির রাস্তা মুখটা একদম সামনে বন্ধ, অল্প কিছুক্ষণ হাঁটলে শেষ। কিন্তু কেউ যদি রিভিউ না গিয়ে কি করে, আপিলে যা, আপিল থেকে রায়ে সন্তুষ্ট না হইলে, সংক্ষুব্ধ হইলে সে কোথায় যাবে? সে যাবে আপিল ট্রাইব্যুনাল। এই আপিল ট্রাইব্যুনালও ঠিক একই রকম ভাবে রায় দিবেন। আপিল ট্রাইব্যুনাল কি করবেন? হয় নির্দেশনা দিবেন, তা না হলে ডিসিটির রাইটাই বহাল রাখবেন, তা না হলে নাকচ করে দিবেন, তা না হলে বাতিল করে দিবেন, তা না হলে মানে যেরকম রায় আসার কথা আর কি বিচারক যা দিয়ে থাকেন। নির্দেশনা দিতে পারেন, আপিল ট্রাইব্যুনাল থেকে নির্দেশনা আসতে পারে, কিংবা এটা রায়টা বহাল আসতে পারে, নাকচ আসতে পারে, বাতিল আসতে পারে, এরকম নানাবিধ শব্দ রয়েছে। বা আংশিক নাকচ আসতে পারে। ঠিক আছে? নাকচ মানে স্যাটিসফাইড, যে যে করটা নির্ধারণ করা হয়েছে এটা ঠিক করা হয়নি, নতুন করে কর নির্ধারণ হোক সব বিষয়ে জেনে শুনে, ঠিক যেটাকে নাকচ বলে। তাহলে এই আপিল ট্রাইব্যুনাল থেকে একটা রায় আসতে পারে, সে রায়ে হয়তো বা করদাতা জাস্টিস পেয়ে যেতে পারেন। করদাতা যদি জাস্টিস পেয়ে যান, তাহলে তো করদাতা এখানে থেমে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে করদাতা যখন সন্তুষ্ট হয়ে গেল, করদাতা থেমে গেল, কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যদি সন্তুষ্ট না হয়, তার কি করা? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টও এমন হতে পারে যে আপিল ট্রাইব্যুনালের রায়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সংক্ষুব্ধ হতে পারে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলতে পারে যে আমি যে ট্যাক্সটা তৈরি করে দিলাম সেটাই ঠিক ছিল, আপিল ট্রাইব্যুনালে সেটা কমিয়ে দেওয়া হয়েছে, এতে গভর্নমেন্টের রাজস্ব ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যে কারণে ইচ্ছা করলে ডিপার্টমেন্টও কি করতে পারে, এই করদাতার এগেইনস্টে ঠিক একই রকম ভাবে আপিলে যেতে পারেন, একই রকম ভাবে আপিল ট্রাইব্যুনালে যেতে পারে, মানে সেকেন্ড আপিল করতে পারে ডিপার্টমেন্ট ইচ্ছা করলে। ঠিক আছে? করদাতার এগেইনস্টে একটা আপিল করতে পারে। তাহলে আমরা সেদিকে যাচ্ছি না, আমরা একটা দিক থেকে চিন্তা করি। তাহলে করদাতা কোথায় গেল? প্রথমে আপিলে গেল। আপিল থেকে জাস্টিস পেয়ে গেলে সেখানেই থেমে গেল। করদাতা যদি আপিল থেকে জাস্টিস না পায়, তাহলে সে কোথায় যাবে? আপিল ট্রাইব্যুনালে যাবে। আপিল ট্রাইব্যুনাল থেকে যদি সে জাস্টিস না পায়, সে যদি চিন্তা করে যে না আমার প্রতি অবিচার করা হয়েছে, ইনজাস্টিস করা হয়েছে, অযথা আমার উপর ট্যাক্স বার্ডেন করে দেওয়া হয়েছে, তাহলে সে হাইকোর্ট বিভাগে রেফারেন্স মামলা দায়ের করতে পারেন। রেফারেন্স মামলা মানে
যে এরকম আরেকজন করদাতার উপর এরকম ইস্যুস ছিল, সেক্ষেত্রে তো ট্যাক্স হ্রাস বা রিডিউস আছে, আমার প্রতি অন্যায় করা হচ্ছে, আইনি প্রশ্নে হাইকোর্ট বিভাগে রেফারেন্স মামলা দায়ের করতে পারেন করদাতা। ঠিক আছে, এখানে গুরুত্বপূর্ণ দুইটা কথা, তিনটা কথা গুরুত্বপূর্ণ আছে, তিনটা কথা আমরা একটু দেখি, তিনটা কথা কি কি। আপনাদের কাছে ফন্টটা অনেক ছোট মনে হচ্ছে না? দেখা যাচ্ছে না, আচ্ছা আমি একটু বড় করে দিচ্ছি। হাইকোর্ট বিভাগের রেফারেন্স এখানে গুরুত্বপূর্ণ যে কথা সেটা হচ্ছে, করদাতা আপিল ট্রাইব্যুনালের আদেশ হইতে উদ্বুদ্ধ কোনো আইনি প্রশ্নে, তাহলে এখানে ইম্পর্টেন্ট একটা কথা, আইনি প্রশ্নে থাকতে হবে, বিষয়টি হাইকোর্ট বিভাগের রেফারেন্স মামলার মাধ্যমে নিষ্পত্তি করিতে চাহিলে এ উদ্দেশ্যে নির্ধারিত ফর্মে হাইকোর্ট বিভাগ বরাবর আবেদন করিতে পারিবেন। গুরুত্বপূর্ণ কথা দুই, করদাতা আপিল ট্রাইব্যুনালের আদেশ প্রাপ্ত হইবার তারিখ হইতে পরবর্তী 90 দিনের মধ্যে হাইকোর্ট বিভাগ বরাবর আবেদন করিবেন। তার মানে এখানে একটা টাইম বাড়ির ইস্যু আছে, যে 90 দিনের ভিতরে আবেদন করতে হবে, এবং আবেদনের সহিত 2000 টাকা ফি পরিশোধ। তাহলে এখানে হাইকোর্ট বিভাগে রেফারেন্স মামলা দায়ের করার জন্য 2000 টাকা আবেদন ফিস দিতে হবে আবেদনের সাথে। এবং কর দাবি 10 লক্ষ টাকা অতিক্রম না করলে আপিল ট্রাইব্যুনালের ভিত্তিতে নির্ধারিত কর ও স্বীকৃত কর দায়ের মধ্যকার পার্থক্যের সমপরিমাণ অর্থের 15% কিংবা কর দাবি 10 লক্ষ টাকা অতিক্রম করিলে আপিল ট্রাইব্যুনালের ভিত্তিতে নির্ধারিত কর ও স্বীকৃত কর দায়ের মধ্যকার পার্থক্যের সমপরিমাণ অর্থের 25% কর পরিশোধের প্রমাণ দাখিল করিতে হবে। তার মানে কোনো করদাতা যদি আপিল ট্রাইব্যুনাল থেকে জাস্টিস না পায়, করদাতা যদি মনে করে যে না আমার প্রতি ইনজাস্টিস করা হয়েছে, তাহলে আপিল ট্রাইব্যুনালে ধরুন কর দাবির সৃষ্টি হয়েছিল 1 লক্ষ টাকা, তাহলে হাইকোর্টে যাওয়ার জন্য কি করতে হবে, 15% মানে 15,000 টাকা ট্যাক্স পরিশোধ করার পরে সে হাইকোর্টে আবেদন করতে পারবে। ঠিক আছে, আলটিমেটলি আপনি যদি চিন্তা করেন যে না করদাতা যতক্ষণ পর্যন্ত একটা সুরাহা না পাবে ততক্ষণ পর্যন্ত 1 টাকা ট্যাক্স দিবে না, সেটা হবে না। ঠিক আছে, হাইকোর্টে গেলে পরে 10 লক্ষ টাকার ভিতরে যদি কর দাবি হয় 15%, আর 10 লক্ষ টাকার উপরে হইলে 25% ট্যাক্স পরিশোধ করে যেতে হবে। কোনো করদাতার অতিরিক্ত কর দাবি যদি 20 লক্ষ টাকা হয়, তাহলে তার 25% কত হয়, 25% 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা পরিশোধ করে হাইকোর্টে যাইতে হবে। কারণ অনেক সময় হয় কি, করদাতারা ডিলে করার জন্য, ট্যাক্স পরিশোধে ডিলে করার জন্য মামলাগুলো বিভিন্ন জায়গায় স্থানান্তর করে হাইকোর্টে নিয়ে স্ট্যাটাস কো নিয়ে আসে 6 মাস 1 বছর, এরকম ভাবে বছরের পর বছর হাইকোর্টে মামলা আটকে থাকে, যে কারণে সরকারি ফাঁকটা বুঝে ফেলেছি, বুঝে ফেলে চিন্তা করলো যে ঠিক আছে তুমি হাইকোর্টে যাচ্ছ, ওখানে গিয়ে তো তুমি অনেক কাল ক্ষেপণ করবা, তোমার অসৎ উদ্দেশ্য থাকতে পারে, সেটা হয়তো বা আমি নিশ্চিত করে বলতে পারতেছি না। তবে আমি যতটুকু পারছি সেটা হচ্ছে, তুমি হাইকোর্টে যাচ্ছ ভালো কথা, 20 লক্ষ টাকা ট্যাক্স নিয়ে যাচ্ছ, 20 লক্ষ টাকাই তো তুমি হাইকোর্ট থেকে পাল্টা তো আর রিলিফ নিয়ে আসতে পারবে না, হাইকোর্টে তো কমিয়ে দিবে, কিন্তু তোমার তো মিনিমাম একটা ট্যাক্স থাকবে, সেই ট্যাক্সটা আশা করছি যে 25%-এর নিচে নামবে না। তো তুমি এক কাজ করো, 25% কর পরিশোধ করে তারপরে হাইকোর্টে যাও। ঠিক আছে, তো এটা স্পষ্টভাবে বলে দিয়েছে, যে কারণে যদি কোনো করদাতা হাইকোর্টে যান, সেই ক্ষেত্রে যে অতিরিক্ত কর দাবিটা সৃষ্টি হয় সেই কর দাবির 15% কিংবা 25% কর পরিশোধ করার পরে তাকে হাইকোর্ট এই রেফারেন্স মামলা দায়ের করতে হয়। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, হাইকোর্ট যদি মনে করেন হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত রায়ের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ যদি উক্ত রায় আপিল বিভাগে আপিলযোগ্য মর্মে প্রত্যয়ন করে, তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করা যাবে। তাহলে হাইকোর্ট যদি বলে যে না এটা সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনে আপিল যোগ্য, এটা এই সমাধানটা আমাদের এখানে হাইকোর্ট বিভাগ থেকে হবে না। আপনারা জানেন সুপ্রিম কোর্টের দুইটা অংশ, একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন আর একটা হচ্ছে আপিলের ডিভিশন। এখানে প্রথমে হাইকোর্টে যেতে হয় সুপ্রিম কোর্টে, তারপর হাইকোর্ট থেকে যদি রায় আহ, আপনার না আসে, বা হাইকোর্ট যদি মনে করে যে না এটা আমাদের পক্ষে এটা রায় প্রদান করা সম্ভব না বা আমরা দিতে পারছি না, তাহলে সেই মামলাটা কোথায় চলে যায়, এজ ইউজুয়ালি অন্যান্য ক্রিমিনাল প্রসিডিউরস এর মামলাগুলো এইভাবেই হাইকোর্ট ডিভিশন থেকে আপিলের ডিভিশনে যায়, তাই না? একই রকম ভাবে এই কাজটা
তাই হয়ে থাকে। ঠিক আছে, হাইকোর্ট বিভাগ যদি মনে করেন, এই কথাটা এখানে বলা আছে না, প্রত্যয়ন করবে, হাইকোর্ট বিভাগ একটা প্রত্যয়ন করে দিবে যে এটা নিয়ে যাবেন কোথায়, আপিলেট ডিভিশনে, তখন এটা আপিলেট ডিভিশনে চলে যাবে। হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত কোনো রায়ের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ যদি উক্ত রায় আপিল বিভাগে আপিল যোগ্য মর্মে প্রত্যয়ন করে, তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে আপিল বিভাগে আপিল করা যাবে। এই হচ্ছে ব্যাপার আর কি। এরপরে আসুন হাইকোর্ট বিচার ব্যবস্থার আরেকটা প্রক্রিয়া, সেটার নাম হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তি, মানে হচ্ছে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, এডিআর। এডিআরটা আসলে কিভাবে, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, মানে অল্টারনেটিভের এ, ডিসপিউটের ডি এবং রেজুলেশনের ডি, আর, এই তিনটা শব্দের সংক্ষিপ্ত রূপে এডিআর সংক্ষেপে নাম রাখা হয়, এডিআর। ঠিক আছে, এই এডিআর উপর ভিত্তি করে কিন্তু একটা আপনার বিকল্প বিরোধ নিষ্পত্তির বিধিমালা বা এডিআর বিধিমালা আছে। এডিআর বিধিমালাটা কিন্তু আমাদের পরীক্ষার বিষয় হিসেবে ইনক্লুড করা আছে। এটা আমরা আজকে দেখব। দেখুন, এই বিকল্প বিরোধ নিষ্পত্তির জিনিসটাকে আমি সহজভাবে যদি বলি, বিকল্প বিরোধ নিষ্পত্তি হচ্ছে কোনো একটা মামলা আপিলে ঝুলে আছে কিংবা ট্রাইব্যুনালে ঝুলে আছে, কিংবা হাইকোর্টে ঝুলে আছে, দিনের পর দিন চলে যাচ্ছে, কিন্তু এখান থেকে কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না। এতে সরকার সঠিক সময়ে তার রাজস্বটা পাচ্ছে না, করদাতা একটা বিভ্রান্তির মধ্যে থাকতেছে, তারও পেরেশানি, হ্যারাসমেন্ট। ধরুন মামলাটা ট্রাইব্যুনালে আছে, ট্রাইব্যুনাল চলাকালীন সময় এখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট চিন্তা করলো যে ট্রাইব্যুনাল কোনো সুরাহা দিতে পারছে না। হ্যাঁ, ট্রাইব্যুনাল বিভিন্ন সিদ্ধান্তহীনতায় ভুগছে, যেটা করদাতার বিপক্ষে চলে যাচ্ছে, করদাতা যেটা প্রত্যাশা করতেছিল সেটা হচ্ছে না। তখন ট্রাইব্যুনাল একটা পরামর্শ দেয় করদাতাকে যে আপনি এক কাজ করুন, আপনি এটা এডের এর মাধ্যমে নিষ্পত্তি করার আবেদন করুন। ঠিক আছে, তখন করদাতা এডের এর মাধ্যমে এটা নিষ্পত্তির জন্য আবেদন করে। অর্থাৎ এখানে যে কথাটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিষ্পন্নাধীন, মানে চলমান কোনো প্রক্রিয়া যখন থাকবে তখনই এডিআর এর সুযোগ আছে, এছাড়া সুযোগ নেই। তাহলে আমার গ্রামে এক সময় আমার পাশের বাড়ির দুইটা ফ্যামিলি পারিবারিক ঝগড়া লেগেছে, তারা কি করলো, কোর্টে মামলা করলো। তো কিছুদিন পর পর তারা কোর্টে হাজিরা দিচ্ছে, এরকম ভাবে 1 মাস 2 মাস 5 মাস 6 মাস, বছর 2 বছর চলে গেছে। এই কোর্টে হাজিরা দিচ্ছে, দুই পক্ষই যাচ্ছে, বাদীও যাচ্ছে বিবাদীও যাচ্ছে, প্রত্যেকেরই টাকা খরচ হচ্ছে। এলাকাবাসী তখন বলবো যে তোমরা এক কাজ করো, এরকম ভাবে আর কতদিন, তোমাদের নিজেদেরই তো একটা দেখা গেছে যে দুইজনেরই তো ক্ষতিগ্রস্ত তোমরা হচ্ছ। তো এলাকার গণ্যমান্য লোক তাদেরকে বলো যে তোমরা এক কাজ করো, তোমরা একটা সালিশ ডাকো, সেই সালিশে একটা সিদ্ধান্তে পৌঁছে যাও। ঠিক একই রকম ভাবে যে কাজটা করা হইতে কি এডিআর এ। ঠিক আছে, তো এডিআরটা হচ্ছে অনেকটা এরকম সালিশ এর মতো। তো সালিশ করে ওই আমার এলাকার যে গল্পটা বলছিলাম, তো সালিশ করে কি করলো তারা, এলাকার চেয়ারম্যান মেম্বারদেরকে নিয়ে একসাথে বসে একটা সমাধানের রাস্তা খুঁজে পেল। এই সমাধানের কপিটা, মানে কিভাবে সমাধান হলো, আমরা মিলে গেছি এটা থানাকে জানাইলো। তাতে কি হলো, ওই মামলাটা কিন্তু ডিসমিস হয়ে যাবে, যে প্রসিডিউরস আছে সেই প্রসিডিউরস অনুযায়ী। অনেক সময় এরকম কিন্তু হয়, তাই না, কোর্টে যে মামলাটা চলমান আছে সেটা ডিসমিসড হয়ে যাবে, যে আমরা নিজেরা নিজেরা মিলমিশ করে আসছি। ঠিক আছে, আমরা নিজেরা মিলমিশ করে আসছি, আমাদের মধ্যে আর কোনো ঝামেলা কখনো তৈরি হবে না, আমরা সিদ্ধান্তে পৌঁছে গেছি, আমরা দুই পক্ষ সন্তুষ্ট আছি, আমাদের মামলাটা এখন মানে ওখানেই স্থগিত করা হোক। সেক্ষেত্রে কিন্তু কোর্ট এটা একটা ডিসপোজ করে দেয়, ফাইনাল রায় দিয়ে দেয়। ঠিক একই রকম ভাবে এডিআর এর ইস্যুটাও অনেকটা এরকম। ঠিক আছে, চলমান কোনো নিষ্পন্নাধীন, আদালতে নিষ্পন্নাধীন কোনো কর নিরূপণ সংক্রান্ত বিরোধ, আমরা একটু দেখি গুরুত্বপূর্ণ কথাটা কি লেখা আছে এখানে। গুরুত্বপূর্ণ কথা এক, কোন আয়কর কর্তৃপক্ষ বা কর আপিল ট্রাইব্যুনালে বা আদালতে নিষ্পন্নাধীন কর নিরূপণ সংক্রান্ত বিরোধ এই অধ্যায় এবং এই অধ্যায়ের অধীন প্রণীত বিধিমালায় বর্ণিত পদ্ধতিতে এবং বোর্ড কর্তৃক সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত যোগ্যতা শর্ত সীমা সাপেক্ষে বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা যাইবে। এই বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়াটাতে আসলে তিনটা গুরুত্বপূর্ণ পক্ষ থাকে। তিনটা গুরুত্বপূর্ণ পক্ষ কারা কারা, দেখুন, করদাতা, বিভাগীয় প্রতিনিধি এবং সহায়তাকারী। এই তিনজনের সমন্বয়ে কোন কর মামলার বিষয়ে মতৈক্য বা মতানৈক্য সিদ্ধান্তে পৌঁছার প্রক্রিয়া হচ্ছে এই বিকল্প বিরোধ নিষ্পত্তি।
ঠিক আছে। এই বিকল্প বিরোধ নিষ্পত্তি সম্পর্কে যেরকম আয়কর আইনে বলা আছে, একই রকম ভাবে এই বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়াটা যেহেতু একটা জটিল প্রক্রিয়া, সেই জটিল প্রক্রিয়াটা কিভাবে সম্পূর্ণ হবে তার টোটাল একটা পদ্ধতি, টোটাল একটা নিয়ম, টোটাল একটা বিধি আয়কর বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা নামে যে বিধিমালা আছে সেখানে লেখা আছে। আয়কর বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা এটা আমাদের পরীক্ষার সিলেবাসে আছে। তাহলে আইনটাতে, আমাদের আয়কর আইনটাতে বিকল্প বিরোধ নিষ্পত্তির কথা বলা আছে, যে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে কি হবে, আয়কর মামলাগুলা সমাধান হবে, করা যাবে। তো এখন এই বিকল্প বিরোধ নিষ্পত্তির ইস্যুসটা কিভাবে সমাধান হবে, এটা টোটাল প্রসিডিউরসটা কি, বা কোন পদ্ধতিতে এটা এখানে অগ্রসর হওয়া যাবে, নানাবিধ বিষয়গুলো আলোচনা করা হয়েছে কোথায়, আয়কর বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালাতে। এই বিধিমালাটা এখন আমরা একটু দেখব। দেখুন, আয়কর বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি বিধিমালা 2012 আগে ছিল, এটা রোহিতপূর্বক আয়কর বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা 2024 কার্যকর হয়। তার মানে 2024 সালে এই বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা নতুন করে কার্যকর করা হয়, বেশ কিছু পরিবর্তন এনে। আয়কর বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা 2024-এ মোট 16টি বিধি ও 14টি তফসিল রয়েছে। ঠিক আছে। আচ্ছা, বিধিগুলোতে প্রক্রিয়াটি নিষ্পন্নের নানাবিধ নির্দেশনা ও প্রয়োগের নিয়ম রয়েছে, ও তফসিলে প্রক্রিয়াটি নিষ্পন্নের 14টি ফরম রয়েছে। ফরম মানে আবেদনের ফর্মটা কেমন হবে, নিষ্পত্তি হইলে সেটা করদাতাকে এবং ট্যাক্স অফিসকে কিভাবে জানাবে, এই ফর্ম গুলাই তফসিলে আছে। এই হচ্ছে ব্যাপার আর কি। ঠিক আছে, আমরা একটু দেখি। বিধি 2-এ কি বলা আছে। বিধি 2-এ বলা আছে, আবেদনকারী সহায়তাকারী বিভাগীয় প্রতিনিধি আবেদন গ্রহণকারী কর্তৃপক্ষ এই শব্দগুলোর সংজ্ঞা বলা আছে আর কি। আবেদনকারীকে, যিনি আবেদন করবেন সে হচ্ছে আবেদনকারী। সহায়তাকারীকে, সহায়তাকারী হচ্ছে একটা থার্ড পার্সন ব্যক্তি। এই সহায়তাকারীদের লিস্ট প্রতি বছর জাতীয় রাজস্ব বোর্ড নিরপেক্ষ কিছু ব্যক্তিদের একটা লিস্ট তালিকা প্রকাশ করেন, যে যারা সহায়তাকারী হিসেবে দায়িত্ব পালন করবেন। আর বিভাগীয় প্রতিনিধি হচ্ছে ট্যাক্স অফিসের একজন মনোনীত প্রতিনিধি। ঠিক আছে। আর আবেদনকারী কর্তৃপক্ষ মানে হচ্ছে কার কাছে এই এডিআর এর জন্য আবেদন করতে হবে। আর বোর্ড তো জাতীয় রাজস্ব বোর্ডের কথা বলা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু দেখি বিকল্প বিরোধ নিষ্পত্তি আবেদন দাখিলের সময়সীমাটা কেমন। বিধি 3-এ বলা আছে, যে এই বিধিতে বলা আছে আবেদনকারী কর্তৃক দাবিনামা, এই যে ডেমান্ড নোটিশ, দাবিনামা আমরা পড়ছিলাম 214 দ্বারাই করা হয়, হ্যাঁ? ডেমান্ড নোটিশ বা দাবিনামা প্রাপ্তির তারিখ হইতে 30 দিনের মধ্যে আবেদন দাখিল করিতে হইবে। তার মানে এখানে বিকল্প বিরোধ নিষ্পত্তির যে ইস্যুস, এখানে একটা টাইম বার্ডের ইস্যু আছে, যেহেতু প্রক্রিয়াটা জটিল। নিষ্পন্ন থাকাকালীন অবস্থায় মামলাটা এডিআর এ যায়। তো এখানে যে কাজটা করতে, যে 30 দিনের ভিতরে এই আবেদনটা দাখিল করিতে হবে। আবেদন ফি আবেদনকারীকে আবেদনের সহিত প্রতি কর বৎসরের আবেদনের জন্য 500 টাকা ফি প্রদান করিতে হইবে। ঠিক আছে, 500 টাকা ফি প্রদান করিতে হবে। তাহলে প্রত্যেক প্রক্রিয়াতে আবেদন ফির সাথে আবেদন ফি জড়িত। প্রত্যেক প্রক্রিয়ায় আবেদন করার সময়ে আবেদন ফিটা জড়িত। তাহলে এই এডিআর এর আবেদন ফিটা পরীক্ষা আসতে পারে কত টাকা, 500 টাকা। হাইকোর্টের আবেদন ফি 2000 টাকা। ট্রাইব্যুনালের আবেদন ফি 1000 টাকা। আপিলের আবেদন ফি 200 টাকা। এগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে। এই আবেদনকারী কর্তৃপক্ষটা কি? আবেদনকারী কর্তৃপক্ষ হচ্ছে, দেখুন এখানে লেখা আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, কার কাছে এডিআর এর জন্য আবেদন করতে হবে। উপকর কমিশনার কর্তৃক নিষ্পত্তিকৃত বা পুনঃনিষ্পত্তিকৃত আদেশের বিরুদ্ধে যদি আপিল দায়ের না করা হইয়া থাকে, তাহলে ওই আবেদনকারীর আপিল অধিক্ষেত্র যে কর্তৃপক্ষের উপর ন্যস্ত সেই কর্তৃপক্ষের নিকট আবেদন করতে পারবে। যুগ্ম কর কমিশনার আপিল বা অতিরিক্ত কর কমিশনার আপিল, এগুলা হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের বিভিন্ন পদবীর নাম, যারা হায়ার বা আপার অফিসিয়ালস। বা কর কমিশনার আপিলের নিকট আপিল বিচারাধীন থাকিলে সংশ্লিষ্ট যুগ্ম কর কমিশনার আপিল বা অতিরিক্ত কর কমিশনার আপিল বা কর কমিশনার আপিলের নিকট আপিল করতে হবে। কর আপিল ট্রাইব্যুনালে আপিল বিচারাধীন থাকিলে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল বেঞ্চের রেজিস্ট্রার, উপ রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রারের নিকট এডের জন্য আবেদন করতে হবে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে এডিআর এর ক্ষেত্রে আবেদনকারী কর্তৃপক্ষ কারা। তাহলে এডিআর এর ক্ষেত্রে আবেদনকারী কর্তৃপক্ষ তারা, এখানে যে কয়টার নাম লেখা আছে এটা মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে। তারপর আরেকটা দেখুন,
লাস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ বা আপিল বিভাগের বিচারাধীন মামলার ক্ষেত্রে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ বা আপিল বিভাগের অনুমতি লাভের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব বা টেক্সাস লিগেলের নিকট আবেদন করতে হবে। অর্থাৎ কোনো একটা মামলা যদি হাইকোর্ট বিভাগে বা আপিল বিভাগে আপিলাধীন থাকে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ বা আপিল বিভাগে, সেই ক্ষেত্রে এর আবেদনটা করতে হবে জাতীয় রাজস্ব বোর্ডের একটা পদ রয়েছে দ্বিতীয় সচিব টেক্সাস লিগেল, ওনার কাছে এর জন্য আবেদন করতে হবে। ওনার কাছে আবেদন করতে হবে যে আমাদের মামলাটা হাইকোর্টে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে, আমরা চাচ্ছি এটার একটা সহজ এবং সংক্ষিপ্ত সমাধান, তার জন্য আপনার কাছে এর জন্য আবেদন করতেছি। আবেদন করার পরে যেটা করা হয়, সেখানে একজন সহায়তাকারী নিয়োগ দেওয়া হয়। কাকে নিয়োগ দেওয়া হয় এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ, সহায়তাকারী। এই সহায়তাকারী কে? সহায়তাকারী এটা জাতীয় রাজস্ব বোর্ডের মনোনীত একজন, জাতীয় রাজস্ব বোর্ডের মনোনীত একজন। অনেক লয়ারও সহায়তাকারী হিসেবে কাজ করে, ঠিক আছে? বাংলাদেশের যারা স্বনামধন্য ট্যাক্স লয়ার আছে, তারাও এই সহায়তাকারী হিসেবে নিয়োগ পেতে পারেন 6 মাসের জন্য। প্রতি 6 মাস পর পর লিস্ট আপডেট করা হয়, বা 1 বছর পর পর বা 2 বছর পর পর সেখানে আপনার নামটা চলে যেতে পারে, তাই না? আপনি যদি খুব ভালো একজন দক্ষ লয়ার হন, তাহলে আপনাকেও সহায়তাকারী হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ দিতে পারেন। এই সহায়তাকারীর কাজ হচ্ছে করদাতা এবং বিভাগীয় বিভাগীয় প্রতিনিধি। বিভাগীয় প্রতিনিধি মানে হচ্ছে ইনকাম ট্যাক্স এর যে একজন প্রতিনিধি থাকবে। একটা সালিশ বসলো, সালিশের মধ্যে 3 জন থাকবে, বুঝতে পেরেছেন? কে কে থাকবে? করদাতা, বিভাগীয় প্রতিনিধি এবং সহায়তাকারী। করদাতা তার নিজের বক্তব্য পেশ করবেন, বিভাগীয় প্রতিনিধি তার নিজের বক্তব্য পেশ করবেন, সহায়তাকারী, করদাতা এবং বিভাগীয় প্রতিনিধি, এই 3 জনের আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে ওনারা পৌঁছাবেন, ঠিক আছে? এটার নামই এডিয়া। তাহলে এটা একটা সালিশ, এটার জন্য আলাদা কোনো অফিস নাই। এটা হতে পারে সহায়তাকারী, করদাতার, বিভাগীয় প্রতিনিধি কোনো একটা রেস্টুরেন্টে বসে আলোচনা করতে পারে, তাই না? ব্যাপারটা এরকম আর কি, যে কোনো জায়গায় বসে ওনারা আলোচনা করতে পারেন। কোথায় বসবেন এটা আগে থেকেই মানে চিঠি দিয়ে সহায়তাকারী, করদাতা এবং বিভাগীয় প্রতিনিধির কাছে জানিয়ে দেন, চিঠি দেন। সহায়তাকারী কাজগুলা করেন, করদাতাকে বলেন যে আপনি অমুক দিন অমুক সময় অমুক রেস্টুরেন্টে আসেন। বিভাগীয় প্রতিনিধিকেও বলতে পারে একটা চিঠি দিয়ে অমুক রেস্টুরেন্টে চলেন, আমরা বসে বিষয়টা নিয়ে আলোচনা করি। এটা যে কোনো জায়গায় হতে পারে, সহায়তাকারী চেম্বারে হতে পারে, মানে একটা নিরপেক্ষ জায়গায় বসবে, যেখানে বসে আলোচনা হবে। এটা কোনো একটা পাবলিক প্লেসে ওনারা বসে যাবে, চার স্টলের মধ্যে বসতে পারেন, ঠিক আছে? ব্যাপারটা এরকম আর কি। তাহলে সহায়তাকারী, করদাতা এবং বিভাগীয় প্রতিনিধি 3 জনের আলোচনার মাধ্যমে, 3 জন আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছান। এই সিদ্ধান্তের মাধ্যমে একটা রায় তৈরি হয় যে এই ট্যাক্সটা করদাতার প্রতি করা হয়েছে সেটা বাড়িন হলো নাকি সেটা ঠিক আছে। 3 জনের যুক্তিতর্ক আলোচনা সাপেক্ষে সহায়তাকারী যদি চিন্তা করেন যে না, 3 জনের আলোচনার প্রেক্ষিতে 3 জনই একটা সিদ্ধান্তে পৌঁছাইতে পারছেন, তখনই সেটা মানে কি হয়, নিষ্পত্তি হয় মামলাটা। এর মাধ্যমে সেটা নিষ্পত্তি হয়। তাহলে এখানে সহায়তাকারীর লাভ থাকে, সহায়তাকারী একটা ফিস পাবেন। সহায়তাকারী কে? সহায়তাকারী জাতীয় রাজস্ব বোর্ড মনোনীত কেউ একজন। সহায়তাকারীদের একটা তালিকা প্রতি 6 মাস 1 বছর পর পর জাতীয় রাজস্ব বোর্ড আপডেট করে, তার, ঠিক আছে? আপডেট করে যে এই 6 মাস, অর্থাৎ 2026 সালে অমুক 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 সহায়তাকারী হিসেবে দায়িত্ব পালন করবেন। সেখানে একজন জেলা জজ হতে পারেন, অবসরপ্রাপ্ত জেলা জজ থাকতে পারে, একজন সিএ থাকতে পারে, অনেকের লিস্ট থাকে সহায়তাকারী হিসেবে 50 জন। তাহলে এডিআর তো অনেক মামলা হয়। ধরেন XYZ কোম্পানির এডিআর এর নিষ্পত্তির মামলাটা অমুক সহায়তাকারী পরিচালনা করবেন, এটা জাতীয় রাজস্ব বোর্ড ঠিক করে দেয়, ঠিক আছে? তো সহায়তাকারী আব্দুল রহিম সাহেব XYZ কোম্পানির যে এডিআরটা হয়েছে সেটা নিষ্পত্তি করবেন। হ্যাঁ, এরকম অনেকজন থাকে সহায়তাকারী হিসেবে। ওই লিস্ট থেকে কোনো একজনের নাম ওখানে জাতীয় রাজস্ব বোর্ড অনুমোদন করেন বা দিয়ে দেন। উনি পরে এটা বাকি সকল প্রসিডিউরস মেনটেন করে একটা সিদ্ধান্তে পৌঁছান। করদাতা এবং বিভাগীয় প্রতিনিধি এই 2 জনকে সাথে নিয়ে আলোচনার মাধ্যমে সুনির্দিষ্ট একটা সিদ্ধান্তে পৌঁছান, যেটাতে করদাতাও রাজি থাকে, বিভাগীয় প্রতিনিধিও রাজি থাকে, ঠিক আছে? এভাবে মামলাটা নিষ্পত্তি হয়। এখানে আহ বিধি 10-এ বলা আছে যে সহায়তাকারীর যোগ্যতা, নিয়োগ ও তালিকা কেমন। এই যে এখানে তো লেখা আছে, আমি যেটা বলছিলাম বারবার, দেখুন।
এই বিধিমালার উদ্দেশ্য পূরণ করবে বোর্ড নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিগণের সমন্বয়ে সহায়তাকারী একটি তালিকা প্রস্তুত করিবে, যথা আয়কর বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ যুগ্ম কর কমিশনের নিম্নহীন এরূপ অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা হতে পারে। যারা ট্যাক্স অফিসে চাকরি করেন, সে অফিসার যদি যুগ্ম কর কমিশনারের নিচে নয়, হ্যাঁ, তার উপর পর্যন্ত চাকরি করেছেন, সে এখন অবসরপ্রাপ্ততে আছেন, সেই ব্যক্তিকে এখানে সহায়তাকারী হিসেবে নিয়োগ দিতে পারেন। এই যে জেলা ও দায়রা জজ এর নিম্নে নহেন এর এইরূপ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা হতে পারে, ঠিক আছে, সহায়তাকারী হিসেবে। আয়কর বিষয়ে অনূন্য 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এ আইনের ধারা 387 উপধারা 3 সংগৃহীত কর আইনজীবী, যে কর আইনজীবী যারা 20 বছর ধরে প্র্যাকটিস করতেছেন, তাদের নামও সহায়তাকারীর তালিকার ভিতরে থাকতে পারে। বোর্ড প্রতি 6 মাস পর পর, দেখুন এখানে স্পেসিফিক টাইমটা উল্লেখ করে দিয়েছে, 6 মাস পর পর, বেশি না, 6 মাস পর পর সহায়তাকারীগণের প্রত্যেকের কর্মতৎপরতার পর্যালোচনা পূর্বক উপবিধি 1 এর অধীন প্রস্তুতকৃত তালিকা সংশোধন করিতে পারিবে। তার মানে বোর্ড 6 মাস পরে পরে এই কাজটা করে, সহায়তাকারীদের তালিকাটা আপডেট করে। কোনো একজনকে দেখা গেল যে বাদ দিল, কারণ সে একটা মামলায় বিতর্কের জন্ম দিয়েছে বা নিউট্রাল থাকতে পারেনি, এরকম হলে এগুলো বাদ পড়ে যাবে লিস্ট থেকে, নতুন করে অ্যাড হবে। হ্যাঁ, কেউ একজন ভালো পারফরমেন্স করছে, তাহলে তাকে আবার লিস্টটাতে রেখে দেওয়া হবে, এরকম হয়, ঠিক আছে, এটা এখানে বলা হয়েছে। সহায়তাকারী দায়িত্ব ও কর্তব্যগুলো কি কি? সহায়তাকারী আবেদনকারী ও বিভাগীয় প্রতিনিধির সাথে আলোচনা ক্রমে বিবেচ্য বিরোধীর নিষ্পত্তির বা সিদ্ধান্তের বিষয়সমূহ ইস্যুস ফর রেজুলেশন নির্ধারণ করিবেন। বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া অনুসৃতব্য পদ্ধতি কৌশল বা কাঠামো নির্ধারণ করিবেন, ঠিক আছে। বিকল্প বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে অনুষ্ঠিতব্য আলোচনা সবার স্থান তারিখ ও সময় নির্ধারণ করিবেন। এগুলা কি করবেন? সব সহায়তাকারী করিবেন। সহায়তাকারী আচরণ বিধিটা কেমন হতে পারে? সহায়তাকারী আচরণ বিবিধ হইবে নিম্নরূপ। আচরণ বিবিধ না, আচরণ বিধি, ঠিক আছে, আচরণ বিধি হবে এটা। কেমন আচরণ হইতে হবে? সহায়তাকারী সততা ও বিশ্বস্ততার সহিত দায়িত্ব পালন করিবেন, ঠিক আছে। বিকল্প বিরোধ নিষ্পত্তিকালে সহায়তাকারী স্বাধীন ও নিরপেক্ষভাবে কার্য সম্পাদন করিবেন, ওনার কাছে যেমনটা ভালো মনে হবে, ঠিক আছে। সহায়তাকারী আবেদন বহির্ভূত কোনো বিষয়ে কোনো কার্যক্রম গ্রহণ করিতে পারিবেন না। আবেদনের যে যে বিষয়গুলো উল্লেখ থাকবে শুধু সেই বিষয়গুলো নিষ্পত্তি করবেন। সহায়তাকারী উভয় পক্ষের সম্মতিতে বিরোধীয় বিষয়ে কারিগরি ও পেশাগত জ্ঞান রয়েছে এরূপ কোনো ব্যক্তির সহায়তা বা পরামর্শ গ্রহণ করিতে পারিবেন। সহায়তাকারী যদি চিন্তা করেন যে একজন আইটি এক্সপার্ট দরকার তার, তাহলে সে নিয়োগ দিতে পারে, অথবা সে যদি চিন্তা করেন একজন ট্যাক্স এক্সপার্ট দরকার আরো ভালো, যার কাছ থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানা যাবে, তাহলে তাকেও তার সাথে পরামর্শ করতে পারবেন সেই সহায়তাকারী, ঠিক আছে, এটা এখানে বলা আছে। এই হচ্ছে আয়কর বিচার ব্যবস্থা বাংলাদেশের পার্সপেক্টিভে বলবৎ আছে। আমরা যদি একটা লিস্ট দেখি, লিস্টটা কেমন হয়, একজন করদাতা সংক্ষুব্ধ হইলে কোথায় কোথায় যেতে পারেন। করদাতা সংক্ষুব্ধ হইলে করদাতা রিভিউ করতে পারেন। রিভিউ করলে আর কোনো রাস্তা নেই, রাস্তা এখানে শেষ, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে রিভিউর রাস্তায় করদাতা গেলেন না, করদাতা গেলেন আপিলের রাস্তায়, তাহলে করদাতা আপিল করতে পারেন, আপিল থেকে জাস্টিস না পেলে সে ট্রাইব্যুনালে যেতে পারেন, ঠিক আছে। ট্রাইব্যুনাল থেকে জাস্টিস না পেলে সে হাইকোর্টে যেতে পারেন, ঠিক আছে। হাইকোর্ট যদি মনে করে সেটা আপিল ডিভিশনে যাওয়া উচিত, তাহলে আপিলের ডিভিশনে যেতে পারেন। হাইকোর্টের যে আপিলের ডিভিশন, এখানে আপিল কিন্তু দুইবার শব্দটা আসছে, ঠিক আছে। আপিল যোগ্য হইলে আপিলের ডিভিশনে, শব্দটা এইভাবে লিখে দিই, ডিভিশন, আপিলের ডিভিশনে কোর্টটা যেতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা শৃঙ্খলা। এখানে আপিল ট্রাইব্যুনাল, হাইকোর্ট বা আপিল যোগ্য আপিলের ডিভিশনে যদি মামলা থাকে নিষ্পন্নাধীন, তাহলে এই অবস্থায় যদি নিষ্পন্নাধীন থাকে, মানে এখনো নিষ্পত্তি হয়নি, ঝুলে আছে, ঝুলে থাকা অবস্থায় কোথায় যেতে পারেন করদাতা? এডিআরে যেতে পারেন। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এই হচ্ছে ব্যাপার। এটাই হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে বা প্রেক্ষিতে আয়কর বিচার ব্যবস্থা। এই আয়কর বিচার ব্যবস্থা এই ধাপে সম্পূর্ণ হয়ে থাকে। আশা করি
আপনারা এক ঝলকে টোটাল বিষয়টা ধরতে পেরেছেন। এরপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা কোয়েশ্চেন নিব ক্লাস শেষে, ঠিক আছে? এখন আসুন নতুন আরেকটা বিষয়ে চলে যাই, যেটা নিয়ে আমরা ফাইট করছি, যে আমরা একজন অনুমোদিত প্রতিনিধি হিসেবে কাজ করব করদাতার, তাই না? এটা আবার বলা আছে কোথায়? আয়কর আইন ২০২৩ এর অংশ ২৩ বলা আছে অনুমোদিত প্রতিনিধি। এই অনুমোদিত প্রতিনিধি মানেটা কি? যারা ট্যাক্স নিয়ে কাজ করেন, করদাতা হয়ে কাজ করেন, তারাই অনুমোদিত প্রতিনিধি। আমি একটু ফন্টটা বড় করি, হ্যাঁ? ফন্টটা খুব ছোট হয়ে গেছে, তাই না? আচ্ছা দেখুন, আয়কর আইন ২০২৩ এর ধারা ৩২৭ বলা আছে হাজিরার জন্য অনুমোদিত প্রতিনিধি কোন করদাতা, নাম্বার ওয়ান, কোন করদাতা যিনি এই আইনের অধীন কোন কার্যধারার সহিত সংশ্লিষ্ট কোন আয়কর কর্তৃপক্ষ বা আপিল ট্রাইব্যুনালে উপস্থিত হইবার উপযুক্ত বা প্রয়োজন, সেই ক্ষেত্রে ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়া ব্যতীত অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে হাজির হইতে পারিবেন। তার মানে করদাতা নিজে যদি যান তাহলে তো তার অনুমোদিত প্রতিনিধির দরকার নাই, তাহলে সে নিজেই ফাইট করতে পারবেন, মুভ করতে পারবেন। এটা আপনারা জানেন, সিভিল প্রসিডিউরস বা যে বাংলাদেশে যে বিচার ব্যবস্থা আছে, ক্রিমিনাল প্রসিডিউরস, সেখানেও একই বিষয় প্রযোজ্য। কি করেন, একজন আসামি নিজেই মুভ করতে পারেন, অথবা একজন লয়ারের মাধ্যমে সে তার কথাগুলা ব্যক্ত করতে পারেন। একই রকম ভাবে এখানেও ব্যাপারটা তাই করছে। করদাতা নিজেই মুভ করতে পারেন, করদাতা ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে হাজির হইতে পারেন যে কোনো বিষয়ে ট্যাক্স অফিসে, ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়া ব্যতীত অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে হাজির হইতে পারেন। এখন আসুন এই অনুমোদিত প্রতিনিধি নিয়ে আমরা কিছু বিষয় আলোচনা করি। অনুমোদিত প্রতিনিধি কারা? এই দ্বারা উদ্দেশ্য পূরণকল্পে অনুমোদিত প্রতিনিধি অর্থ এইরূপ কোন ব্যক্তি যিনি করদাতার পক্ষে উপস্থিত হইবার জন্য লিখিতভাবে অনুমোদিত এবং যিনি করদাতার পিতা, মাতা, স্বামী বা স্ত্রী, পুত্র, কন্যা, ভাই বা বোন, করদাতার কোন পূর্ণকালীন নিয়মিত কর্মচারী এবং একজন কর আইনজীবী। খেয়াল করেছেন? এবং একজন কর আইনজীবী। এখন এই কর আইনজীবী কারা? এই দেখুন, কর আইনজীবীর একটা লিস্ট দেওয়া আছে। উপধারা ২ এর দফা এর উদ্দেশ্য পূরণ করবে কর আইনজীবী অর্থ বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নিবন্ধিত কোনো ব্যক্তি। তার মানে বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে যিনি নিবন্ধিত, যার সনদ রয়েছে, সে নিজেও একজন কর আইনজীবী। ঠিক আছে? আমাদের আইন অনুযায়ী এটাই বলছে, খেয়াল করুন। বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে যিনি নিবন্ধিত আছেন, তিনি কর আইনজীবী হিসেবে কাজ করতে পারেন। তাকে আলাদাভাবে কোনো সনদ নিতে হয় না। নাম্বার টু, অনুশীলনকারী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ যারা সিএ প্র্যাকটিস করেন যারা, তারা কর আইনজীবী হিসেবে অনুমোদিত প্রতিনিধি হিসেবে কাজ করে। অনুশীলনকারী কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, অনুশীলনকারী সিএমএ আছে, হ্যাঁ, সিএমএ যারা প্র্যাকটিস করেন, সিএমএ প্র্যাকটিস যারা করেন, তারাও কর আইনজীবী। অনুশীলনকারী কর আইনজীবী বলতে এখানে মানে ট্যাক্স নিয়ে কাজ করতে পারবেন তারা, তাদের পারমিশন হয়ে গেছে, এই প্রফেশনে যারা জড়িত, এই কথাটা বলা হচ্ছে এখানে। অনুসরণকারী চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ, চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ যদি অনুশীলন করে থাকেন, সিএ বা এফসিএ জাতীয় যে ইয়াগুলো আছে আপনার, ফার্ম গুলো আছে যেখানে প্র্যাকটিস করার সুযোগ রয়েছে, ওখানে যদি প্র্যাকটিস করে থাকেন তাহলে সেও কর আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন। উপকর কমিশনের নিম্নে নহে এরূপ পদে কমপক্ষে ৫ বছরের জন্য আয়কর কর্তৃপক্ষ হিসেবে কাজ করিয়েছেন, অর্থাৎ ইনকাম ট্যাক্সে যারা চাকরি করেছেন, এবং উপকর কমিশনের নিম্নে নহে এরূপ, এবং বোর্ড কর্তৃক কর আইনজীবী হিসেবে সনদপ্রাপ্ত হয়েছেন। তার মানে শুধু ওখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কাজ করলেই হবে না, আইটিভি সনদটা তাকে আবেদন করে নিতে হবে। ঠিক আছে? একই সাথে দুইটা জিনিসই থাকতে হবে, যে উপকর কমিশনের নিম্নে নহে এরূপ পদে কমপক্ষে ৫ বছরের জন্য আয়কর কর্তৃপক্ষ হিসেবে কাজ করিয়াছেন এবং বোর্ড কর্তৃক কর আইনজীবী হিসেবে সনদপ্রাপ্ত হইয়াছেন, সেও কর আইনজীবী।
হিসেবে কাজ করতে পারবেন। বোর্ড কর্তৃক কর আইনজীবী হিসেবে সনদপ্রাপ্ত কোনো ব্যক্তি, এখানে ঠিক আছেন আপনারা, ঠিক আছে, আপনারা ঠিক এই জায়গাটাতে আছেন। অনেকগুলা স্টেপ দেখে আসলাম, এর মধ্যে এই স্টেপটার মধ্যে আপনি রয়েছেন। বোর্ড কর্তৃক কর আইনজীবী হিসেবে সনদপ্রাপ্ত কোনো ব্যক্তি, আপনি এই সনদটা পেতে চাচ্ছেন, এই জন্যই আপনার এত ফাইট, তাই না? আপনি ঠিক এই জায়গাটা, এই ক্যাটাগরিটার মধ্যে আছেন। বোর্ড কর্তৃক কর আইনজীবী হিসেবে সনদপ্রাপ্ত কোনো ব্যক্তি, সেও কি করতে পারবে? কর আইনজীবী হিসেবে কাজ করতে পারবে। বুঝতে পেরেছেন? বোর্ড কর্তৃক কর আইনজীবী হিসেবে সনদপ্রাপ্ত কোনো ব্যক্তি। তাহলে এখানে আমরা ক্রাইটেরিয়া যেটা দেখলাম সেটা হচ্ছে যে অনুমোদিত প্রতিনিধি কারা? অনুমোদিত প্রতিনিধি তিনজন। তিনজন কারা কারা? নাম্বার ওয়ান, করদাতার পিতা মাতা, স্বামী বা স্ত্রী, পুত্র কন্যা, ভাই ও বোন। নাম্বার টু বলছে করদাতার কোনো পূর্ণকালীন নিয়মিত কর্মচারী। যেমন কর্মচারী এখানে এটা কেমন নির্দেশ করতেছে? কোন একটা কোম্পানির, কোন একটা কোম্পানি, কোম্পানি যদি করদাতা হয় তাহলে কোম্পানির যে অ্যাকাউন্টেন্ট সেই এই ট্যাক্সের কাজটা করতে পারবে। কোম্পানিতে যদি কোনো ট্যাক্স অ্যাডভাইজার নিয়োগ করা থাকে তাহলে সেই তার প্রতিনিধি, তাই না? এটাই বোঝানো হচ্ছে। আরেকজন হচ্ছেন কর আইনজীবী। এই কর আইনজীবীর ক্রাইটেরিয়াতে আবার এই বিষয়গুলো আসতেছে। বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নিবন্ধিত কোনো ব্যক্তি, অনুসরণকারী চার্টার অ্যাকাউন্টেন্ট, অনুসরণকারী কনস্ট্যান্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, অনুসরণকারী চার্টার সেক্রেটারিজ অফ বাংলাদেশ, উপকর কমিশন নিম্নে নহে এরূপ পদে কমপক্ষে 5 বছরের জন্য আয়কর কর্তৃপক্ষ হিসেবে কাজ করিয়াছেন এবং বোর্ড কর্তৃক কর আইনজীবী হিসেবে সনদপ্রাপ্ত হয়েছেন, অথবা বোর্ড কর্তৃক কর আইনজীবী হিসেবে সনদপ্রাপ্ত কোনো ব্যক্তি, ঠিক এই জায়গাটায় আপনি আছেন। ঠিক আছে, আপনি এই জায়গাটা, কন্ডিশনটা ফুলফিল করতে পারলেই আপনি ট্যাক্স নিয়ে কাজ করতে পারবেন বা আপনাকে লাইসেন্স দেওয়া হয়েছে। শুধুমাত্র এখানেই কথাটা বলা থাকার কারণে, তার মানে এটা আমরা যে আয়কর আইনজীবীর জন্য ফাইট করছি, আয়কর আইন 2023-এর 327 ধারা অনুযায়ী, ঠিক আছে, বুঝতে পেরেছেন? 327 ধারা অনুযায়ী আমাদের সার্কুলারটার মধ্যে কিন্তু লেখা ছিল 327 ধারা, ঠিক আছে। এই 327 ধারার এই শব্দটার কারণে, এই যে বোর্ড কর্তৃক কর আইনজীবী হিসেবে সনদপ্রাপ্ত কোনো ব্যক্তি, এই কথাটার কারণে বোর্ড এখন সনদ দিতে যাচ্ছেন। সনদ কাদেরকে দিবেন? তাদেরকে নিয়ে কিন্তু একটা পরীক্ষা হচ্ছে, এই হচ্ছে ব্যাপার আর কি। তাহলে এই কর আইনজীবী সনদ ছাড়াও তো অনেকে কর আইনজীবী আছেন, কারা আছেন ওখানে কিন্তু লেখা আছে, তাদের কিন্তু এই সনদের প্রয়োজন নাই। বুঝতে পেরেছেন? তারা এভাবেই কর আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন। এই প্রশ্নটা আমাকে অনেকেই করতেন যখন আপনারা এডমিশন নিতে যাচ্ছেন, যে কেউ বারের সদস্য যদি বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য থেকে থাকেন, তাহলে কি তার এই আইটিপি সনদ নেওয়ার দরকার আছে? না, দরকার নাই, সে নিজেই তো কর আইনজীবী। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার আর কি। আচ্ছা, এরপরে দেখুন উপধারা, খুব গুরুত্বপূর্ণ কথা এখন আমি যেটা পড়তেছি, যে উপধারা 3-এর দফা অ ও চ এ উল্লিখিত কর আইনজীবী কোন নিবন্ধিত কর আইনজীবী সমিতির সদস্য হইতে হবে। তাহলে কাদেরকে কর আইনজীবীর সমিতির সদস্য হইতে হবে? বাংলা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সদস্য হইতে হবে মাত্র 2জন ব্যক্তিকে, বাকিদের সদস্য হওয়ার দরকার নেই। কোন 2জন ব্যক্তি? এই যে দেখুন, এটা হলো অ এবং চ তে যাদের কথা বলা আছে। এই লাইনটা আমি আবারও পড়ি, এটা এটা কিন্তু নতুন আসছে, অর্থ অধ্যাদেশ 2025-এ আসছে, এর আগে কিন্তু এরকম ছিল না। এর আগে ছিল প্রত্যেক কর আইনজীবীকে বোর্ডের সহিত নিবন্ধিত কোন কর আইনজীবী সমিতির সদস্য হইতে হবে। তার মানে যারা বারের সদস্য তাদেরকেও ট্যাক্সেস বারের সদস্য হইতে হবে, এটা আগে 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 লেখা ছিল। কিন্তু অর্থ অধ্যাদেশ 2025-এ বলছে যে যারা বারের সদস্য তাদেরকে ট্যাক্সেস বারের সদস্য হওয়ার দরকার নেই, তারা ওই বারের সদস্য অবস্থায় ট্যাক্স প্র্যাকটিস করতে পারবে, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তাহলে শুধুমাত্র ট্যাক্সেস বারের সদস্য 2জন ব্যক্তি কি হতে হবে, এই যে নাম্বার আর নাম্বার, এই 2জন। বাকিদের কিন্তু ট্যাক্স বারের সদস্য হওয়ার দরকার নেই, তারা নিজেরাই তো আপনার কর আইনজীবী হিসেবে কাজ করতে পারবে, নিজেদের যে ক্ষমতা আছে। এটা বুঝতে পেরেছেন কিনা দেখছেন? এটা কিন্তু এই এই কথাটা, এই যে আগের যে কথাটা লেখা ছিল, আগের কথা অনুযায়ী সবারই ট্যাক্স বারের সদস্য হইতে হইতো। কেউ যদি ঢাকা জজ কোর্টে ভোট করেন, জজ কোর্টের যদি কোনো লয়ার থেকে থাকতো আগে,
অর্থ অধ্যাদেশ 2025 জারির আগে তাকে ট্যাক্স বারের সদস্য হওয়া লাগতো, হয়ে পরে ট্যাক্স প্র্যাকটিস করা লাগতো। কিন্তু এখন অর্থ অধ্যাদেশ 2025 অনুযায়ী, হ্যাঁ, যারা বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য, তাদের কি ট্যাক্স বারের সদস্য হয়ে ট্যাক্স প্র্যাকটিস করতে হয় না। কারণ তারা ওই ট্যাক্স বারের সদস্য, মানে ওখানে যেরকম তারা কোডে মুভ করতে পারবেন, একই রকম ভাবে ট্যাক্সের কাজও করতে পারবেন। বুঝতে পেরেছেন ব্যাপারটা? আগে কথাটা ছিল এরকম যে প্রত্যেক কর আইনজীবীকে বোর্ডের সহিত নিবন্ধিত কোন কর আইনজীবী সমিতির সদস্য হইতে হইবে, এভাবে কথাটা লেখা ছিল। এই কথাটা আমি লিখে দিয়েছি, এই কথাটা অর্থ অধ্যাদেশ 2025 এর মাধ্যমে বাতিল করা হয়েছে, তার মানে এই কথাটা বাদ দিয়ে দিছে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তার মানে যারা কোর্টে প্র্যাকটিস করেন তাদেরকে কি, আহ, কোর্টে প্র্যাকটিস করেন মানে যারা বার কাউন্সিলের সদস্য, তাদেরকে ট্যাক্স বারের সদস্য হইতে হবে না, এভাবেই আপনারা প্র্যাকটিস করতে পারবেন। এখন এখানে অনেকেই আছেন যে আপনার আপনার বার কাউন্সিলের সনদ আছে, হুম, তারপরে আপনি আবেদন করেছেন আইটিপির জন্য। দেখুন, আইটিপিটা তো হচ্ছে ভিন্ন একটা সার্টিফিকেট বা ভিন্ন একটা কোয়ালিটি। আপনি, আপনার বার কাউন্সিলের সনদ আছে, সেক্ষেত্রে আপনার ট্যাক্স প্র্যাকটিস করতে কোনো সমস্যা নেই। কিন্তু একটা কোম্পানি যদি একজন ট্যাক্স অ্যাডভাইজার নিয়োগ করে থাকেন, তার অ্যাপ্লিকেশনে কিন্তু বলা থাকে, সার্কুলারে বলা থাকে যে আইটিপি সনদদারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তাহলে আইটিপি সনদ হচ্ছে একটা এডিশনাল কোয়ালিটি। তার মানে আপনার, আপনি যদি ট্যাক্স, আপনি যদি বার কাউন্সিলের সদস্য হন, তারপরেও যদি আপনি আইটিপি পরীক্ষা দেন, এতে তো আপনার সমস্যা নেই। আপনার বরঞ্চ এডিশনাল একটা কোয়ালিটি আপনার প্রফেশনে ইনক্লুড হচ্ছে, এতে কোনো সমস্যা নেই। তবে এখানে আইনটাতে কি বলা আছে আমরা সেটা জাস্ট আলোচনা করতেছি আর কি, যে ট্যাক্স নিয়ে কারা কাজ করতে পারবেন, ট্যাক্স নিয়ে কারা কারা কাজ করতে পারবেন। পরে আরেকটা কথা দেখুন এখানে কি বলা আছে। 6 নম্বরের যে কথাটা আগে বলা ছিল, কিন্তু অর্থ অধ্যাদেশ 2025-এর মাধ্যমে এটা বিলুপ্ত করা হয়েছে। বোর্ড কোর আইনজীবী সমিতির নিবন্ধন প্রদান করিবে এবং বোর্ডের সহিত নিবন্ধিত নহে এরূপ কোন আইনজীবী সমিতির কোর আইনজীবী সমিতি হিসেবে গণ্য হইবে না। তার মানে বোর্ড বলতে এখানে বোঝানো হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। তাহলে জাতীয় রাজস্ব বোর্ড তো ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনকে অনুমোদন দিছে, ঠিক আছে, বাংলাদেশ বার কাউন্সিলকে তো আর জাতীয় রাজস্ব বোর্ড অনুমোদন দেয় নাই। তাহলে এখন যেহেতু বার কাউন্সিলের সদস্য যারা, তাদেরকে ট্যাক্স বারের সদস্য হইতে হবে না, এটা যেহেতু অর্থ অধ্যাদেশ 2025-এ বলে দিয়েছে, এই জন্য পাশাপাশি এটাও বলে দিয়েছে যে আহ, বার কাউন্সিলের নিবন্ধিত নহে এরকম আইনজীবী সমিতির যারা সদস্য তারাও প্র্যাকটিস করতে পারবে, যেহেতু সেহেতু এই কথাটা এখন বিলুপ্ত করে দিয়েছে। কারণ আগের কথা অনুযায়ী বোঝা যেত যে যারা ট্যাক্স বারের সদস্য না, তারা ট্যাক্স প্র্যাকটিস করতে পারবে না। কিন্তু এখনের কথা অনুযায়ী যেহেতু স্পষ্টভাবে বলা আছে যে যাদের বার কাউন্সিলের সনদ আছে তারা ট্যাক্স প্র্যাকটিস করতে পারবে, তাদের তাদেরকে ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের মেম্বার হতে হবে না। এই জন্য আবার এই কথাটাও বাদ দিয়ে দিয়েছে যে যে এখানে যে আইনজীবী সমিতিটা আছে, আগে বলা ছিল যে অবশ্যই সেটা এনবিআর এর নিবন্ধিত আইনজীবী সমিতি হইতে হবে। এই জন্য এই কথাটাও এবছর বাদ দিয়ে দিয়েছে, যেহেতু বার কাউন্সিলের সদস্যদের ট্যাক্স বারের সদস্য হওয়ার বাধ্যবাধকতা উঠে গেছে। সো সো এই কথাটাও রাখার সুযোগ নেই যে একটা আইনজীবী সমিতি যেটা বোর্ডের সদস্য না, সেই সমিতির সদস্যরা প্র্যাকটিস করতে পারবে না। হ্যাঁ, এই কথাটা এখন আর রাখার যুক্তি কথা নেই, যে কারণে এই উপধারাটা বিলুপ্ত করা হয়েছে অর্থ অধ্যাদেশ 2025-এর মাধ্যমে। ঠিক আছে, এরপরে আসুন, নিম্নবর্ণিত বিষয়ে বোর্ড বিধি প্রণয়ন করিতে পারিবে। বোর্ড যে কোনো সময় কর আইনজীবী হিসেবে সনদ প্রাপ্তি ও বাতিল, এটা বিধিমালা তৈরি করতে পারে। কর আইনজীবীর আচরণ বিধি, একজন কর আইনজীবীর আচরণ কেমন হওয়া উচিত সে সম্পর্কে বিধি তৈরি করতে পারে। কর আইনজীবী হিসেবে প্রতিনিধিত্বের অযোগ্যতা, মানে কি কি বিষয় থাকলে পরে সে আর কর আইনজীবী হিসেবে প্রতিনিধিত্ব করতে পারবেন না। কর আইনজীবীর শৃঙ্খলা ও আপিল কি কেমন হবে সেটা কে নির্ধারণ করবে, এটা বোর্ড প্রণয়ন করার ক্ষমতা রাখে। কর আইনজীবী হিসেবে নিবন্ধন ও পরিস্থিতি পত্র তৈরি করতে পারে জাতীয় রাজস্ব বোর্ড। এই ক্ষমতাগুলা জাতীয় রাজস্ব বোর্ড রেখে দিয়েছে। ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার আর কি, খুব ইম্পর্টেন্ট আলোচনা। এটা কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা আপনি ধরে নিতে পারেন 100%। অনুমোদিত প্রতিনিধি কারা, এখান থেকে যে পুরা বিষয়টি আসবে তা না।
আসতে পারে যে অনুমোদিত প্রতিনিধি কারা, তাহলে অনুমোদিত প্রতিনিধি হচ্ছে যে এখানে যে তিনজনের কথা বলা আছে, তিনজন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোর আইনজীবী কারা, তাহলে কোর আইনজীবী কারা, এখানে যে 6 জনের কথা বলা আছে এই 6 জন হচ্ছে কোর আইনজীবী। ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার কি। এগুলো একটু আপনাদেরকে মুখস্থ রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল। নমুনা প্রশ্ন কেমন আসতে পারে দেখুন। রিভিউ সম্পর্কে লিখুন, 5 মার্কসের একটা কোশ্চেন আসলো। কোন কোন বিষয়ের উপর করদাতা আপিল করিতে পারিবেন, ঠিক আছে, প্রশ্ন আসতে পারে। আপিল আবেদনের সহিত ফিসের পরিমাণ কত, আপিলের সাথে 200 টাকা না। আপিল ট্রাইব্যুনাল সম্পর্কে লিখুন, প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। প্রশ্ন আসতে পারে সহায়তাকারীর দায়িত্ব কর্তব্য সমূহ লিখুন। প্রশ্ন আসতে পারে সহায়তাকারীর যোগ্যতা লিখুন। প্রশ্ন আসতে পারে হাজিরার জন্য অনুমোদিত প্রতিনিধি কারা, ঠিক আছে। এরকম থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে। এই জন্য আপনাকে এখানে যে থিওরিটিক্যাল ইস্যুস গুলো আলোচনা করা হয়েছে এগুলো সুস্পষ্টভাবে বারবার রিডিং পড়ার মাধ্যমে উপলব্ধি করতে হবে, বারবার পড়ার মাধ্যমে আত্মস্থ করতে হবে, ঠিক আছে। এতটুকু ছিল আলোচনার বিষয়। আমরা শুরুতে আজকে কোনো কোশ্চেন নিই নাই, এখন কোশ্চেন নিব। আপনারা যে কেউ যে কোনো কোশ্চেন করতে পারেন প্রিভিয়াস এবং আজকের ক্লাসের উপরে, ঠিক আছে। আমরা আহ, আজকের ক্লাসটা আমাদের ঈদের আগের শেষ ক্লাস, মানে ঈদের পরে আবার কখন ক্লাস হবে আমরা গ্রুপে জানিয়ে দিব। সম্ভবত সামনের সপ্তাহটাই সুন্দর, আগামীকালকে ক্লাস হওয়ার কথা থাকলেও আগামীকালকে কিন্তু ক্লাস হবে না, ঠিক আছে। আজকে ঈদের আগে শেষ ক্লাস, আগামীকালকে ক্লাসটাও বন্ধ থাকবে এবং সামনের যে শুক্র শনিবার ওই 2টা ক্লাসও বন্ধ থাকবে। দ্যাট মিনস পরের শুক্র শনিবারে গিয়ে আমাদের ক্লাস হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তারপরে আমি গ্রুপে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনার হ্যান্ড রাইজ করতে পারেন, ঠিক আছে। আহ, ঠিক আছে, বাহার ভাই প্রশ্ন করতে চাচ্ছেন, জি আমি আপনাকে আনমিউট করে দিয়েছি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলুন। ধন্যবাদ আপনাকে প্রেজেন্টেশনের জন্য। আমার কোয়েশ্চেন্সটা হচ্ছে, আমরা যখন আপিল করার পর হাইকোর্টে যখন ইয়া করি, রিভিশন হবে এটা নাকি? না, হাইকোর্টে হাইকোর্টে কি, রেফারেন্স মামলা দায়ের করা হয় আর কি। আচ্ছা, হাইকোর্টে যখন মামলা রেফারেন্স দায়ের করা হয়, হাইকোর্টের রেজাল্ট আমার সন্তোষজনক হয়নি। আমার বিভক্ত হয়েছে। বিভক্ত হওয়ার পরে আমি হাইকোর্টের আপিলের ডিভিশনে আমি আপিল আপিল করেছি। হ্যাঁ হ্যাঁ। আমি এটার এগেইনস্টে হাইকোর্টের আপিল ডিভিশনে আপিল করেছি। সেই ক্ষেত্রে রেজাল্ট আসলে বাদী পক্ষে আসে কিনা, নাম্বার ওয়ান কোয়েশ্চেন। অর্থাৎ এরকম, মানে আপনারা যেহেতু প্র্যাকটিস করেন, এরকম কেউ আসলে আদৌ সরকারের পক্ষে না গিয়ে ব্যক্তি বা আয়করের এই যে যিনি করদাতার পক্ষে এরকম রেজাল্ট আসছে কিনা, এটা আমার একটু কোয়েশ্চেন হয়েছে। আরেকটা হচ্ছে প্রতিনিধির ক্ষেত্রে যেটা বলা হয়েছে, যারা বার কাউন্সিলের অ্যাডভোকেট, জি। তারাও কিন্তু সহযোগী বা প্রতিনিধি হিসেবে কাজ করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, উনি যদি ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার না হয় বা উনি যদি প্র্যাকটিস না করেন, তাহলে সেই ক্ষেত্রে এরকম সহযোগী প্রতিনিধি আমার কতটুকু সহযোগিতা করতে পারেন? মানে যার কোনো অভিজ্ঞতাই নাই ট্যাক্স আচ্ছা আচ্ছা, রিলেটেড, ফাইন, কিন্তু সে হ্যাঁ বার বুঝতে পেরেছি কাউন্সিলের। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ, হ্যাঁ। যদি বার কাউন্সিলের সদস্য কিন্তু ট্যাক্স জানা না থাকলে তো উনি আর ট্যাক্স প্র্যাকটিস করবেন না। ট্যাক্স প্র্যাকটিস করার জন্য তাকে আলাদাভাবে নিজে থেকে এই জিনিসটা শিখে নিতে হবে। যেহেতু যারা এলএলবি পড়াশোনা করেন তারা অবশ্য আয়কর আইনটা পড়ে আসেন, ঠিক আছে, তাদের ওই সিলেবাসটাতে থাকে। উনি যদি এটা অ্যাপ্লিকেশন করতে পারেন প্রফেশনালের জগতে তাহলে উনি করুক, তাতে তো ওনার কোনো বাধা নেই, ঠিক আছে। যদি উনি ভালো প্র্যাকটিস না করেন তাহলে উনি নিজেই তো ক্লায়েন্ট পাবেন না। হ্যাঁ, ঠিক আছে। অনুমোদিত প্রতিনিধি হিসেবে কাজ কতটুকু করবেন, যদি ভালো কাজ করতে পারেন, ভালো কাজ করার সুযোগ আছে, যেহেতু উনি আয়কর আইন 2023টা এলএলবি সিলেবাসে পড়ে আসেন। অর্থাৎ আগে যারা এলএলবি পড়ে আসছে তারা আয়কর অধ্যাদেশ 1984 পড়ে আসছে। এই আয়কর অধ্যাদেশটাই তো এখন আবার আয়কর আইন 2023 হয়েছে আর কি। সো এতে তো কোনো সমস্যা নেই, ওনারা এই আইনটা পড়ে আসছে। সো ওনারা যদি আহ, এই ফিল্ডে আসতে চান বা চর্চা করেন প্র্যাকটিস করেন, ওনারা ভালো করতে পারেন, ঠিক আছে। ওনাদের তো অভিজ্ঞতা আছে, কারণ ওনারা যারা এলএলবি কোর্স কমপ্লিট করে আসেন তারা এই আয়কর অধ্যাদেশ 1984 পড়ে আসছে, বা এখন যারা পড়তেছেন তারা আয়কর আইন 2023, ওনারা কিন্তু ওনাদের সিলেবাসে কিন্তু এটা আছে, ঠিক আছে। সো এই বিষয়টা ওনাদের জানা আছে। আমরা যেরকম এখন শিখতেছি, হ্যাঁ, এরকম ভাবে ওনারা এই সাবজেক্টটা পড়ে আসেন।
যদি সাবজেক্টটা ওই থিওরিটিক্যাল বিষয় বা বুকিশ নলেজ ওখানে থাকে, কিন্তু প্র্যাকটিস জগৎটা তো একটু ভিন্নভাবে প্রেজেন্টেশন করতে হয়। সেখানে আবার অনেকেই ভালো একটা নলেজ গ্যাদার করার চেষ্টা করেন। প্র্যাকটিসটাতেও ভালো করেন, করতে পারেন। সো এটা কোনো সমস্যা নেই ওনাদের ক্ষেত্রে। যারা পারেন না তারা তো আসেনও না এই ফিল্ডে। যারা বার কাউন্সিলের সদস্য, যারা কোর্টে প্র্যাকটিস করেন, তারা যদি না পারেন তাহলে তারা নিজেরাই আসবেন। আর যদি এসে থাকেন তাহলে তো আস্তে আস্তে শিখবেন উনি। ওনার যদি শেখার চেষ্টা থাকে এতে কোনো সমস্যা নেই, আইনগতভাবে কোনো বাধা নেই। আপনার আরেকটা কোশ্চেন ছিল যে কোনো করদাতা যদি বারবার সংক্ষুব্ধ হয়ে শেষ পর্যন্ত আপিলের ডিভিশন পর্যন্ত গেল, যাওয়ার পরে সেখান থেকে ওই করদাতার পক্ষেও রায় আসতে পারে, করদাতার বিপক্ষেও রায় আসতে পারে। হ্যাঁ, অনেক নজির আছে করদাতার পক্ষে আসছে, অনেক নজির আছে যে করদাতার পক্ষে শেষ পর্যন্ত আসেনি। ঠিক আছে, আসতে পারে। সো আপিলের ডিভিশনও যেহেতু স্বাভাবিকভাবে একটা ইন্ডিভিজুয়াল রায় প্রদান করবেন, তাহলে সেটা করদাতার পক্ষেও আসতে পারে। অস্বাভাবিক কিছু না, অনেকগুলা স্টেপ পার হয়ে উপরের দিকে যাচ্ছে। তো করদাতার পক্ষে আসলে তো আরো আগে আসতে পারতো, ব্যাপারটা অনেকটা এমন যদিও মাথায় আসে, তারপরেও দেখা যায় যে না, ওখানে তো আপিলেট ডিভিশনে যেটা করে আইনি প্রশ্নের সমাধান দিয়ে থাকে, যে আমাদের আয়কর আইন 2023 সেটার আলোকে সমাধান দিয়ে থাকে। ওখানে কোনো সৌন্দর্যজনক ব্যাখ্যাকে ইস্যু করা হয় না। যেমন কর নির্ধারণ করার সময় ডিসিটি যদি সৌন্দর্যজনক ব্যাখ্যা পান তাহলে সেটা কর নিরূপণ করে ফেলতে পারেন, এরকম ব্যাপার কিন্তু ওখানে আসে না। যে মামলাগুলা রেফারেন্স মামলা হিসেবে হাইকোর্টে যা বা হাইকোর্ট থেকে অ্যাপিলেট ডিভিশনে আপিল করা হয়, সেগুলোর ক্ষেত্রে আইনি প্রশ্নের সমাধান হয় শুধুমাত্র। ঠিক আছে, ওই পর্যন্ত খুব কম সংখ্যক মামলা, যা ধরেন ওভারঅল যদি আপনি চিন্তা করেন 1 লাখের মধ্যে 5টা মামলা হয়তো বা ওই পর্যন্ত যাবে আর কি। ঠিক আছে, এর আগে আপিলে ট্রাইব্যুনালে এই পর্যন্তই বেশিরভাগ সমাধান হয়ে যায়, 80%, 90% বা 99% এখানেই সমাধান হয়ে যায়। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে কিংবা আপিলের ডিভিশনে খুব কম সংখ্যক মামলা যায়। লাখে আপনি শতকরাই না, শতকরা হিসাবে বোঝাইতে পারবেন না, আপনি লাখে হিসাব করবেন, লাখে হয়তো বা 5টা 10টা মামলা যাইতে পারে আপিলের ডিভিশনে। ঠিক আছে, সো আপিলের ডিভিশন থেকে করদাতার পক্ষেও রায় আসতে পারে, করদাতার বিপক্ষেও রায় আসতে পারে। আমজাদ ভাই প্রশ্ন করতে চাচ্ছেন, জি আমজাদ ভাই প্রশ্ন করুন, আমি আপনাকে আনমিউট করে দিয়েছি। হুম। জি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। জি। ক্লাস ভালোই লাগে, 14টা ক্লাসই অ্যাটেন্ড করি, শুনি বেশি। আর যারা কোশ্চেন করে তাদেরকে ধন্যবাদ দেই যে তারা আমাদের মনের কোশ্চেন গুলো করে দেয় আর আপনি উত্তর দিয়ে দেন। আচ্ছা। এখন একটা কোশ্চেন আমার করা দরকার, যে সেটা হলো যে আমরা শুরুতেই শুনছিলাম আয়করের উপরে 50% কোশ্চেন হবে, আর অ্যাকাউন্টিং বাংলা ইংরেজির উপরে 50% কোশ্চেন হবে। এখন আমরা অ্যাকাউন্টিং বাংলা এবং ইংরেজির উপরে কবে ক্লাস করবে, এবং অলরেডি তো আমরা 14টা ক্লাস শেষ করলাম 20-এর, এই 6টার ভিতরে কি ওইটা শেষ করা যাবে কিনা, এইটাই। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ আমজাদ ভাই। হ্যাঁ, যেটা আমাদের সম্ভাব্য প্রশ্নমান আমরা যেটা আলোচনা করেছি, যে 80 নম্বরের পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা। 80 নম্বরের মধ্যে 50 নম্বর থাকবে আয়কর আইন এবং তার যে সহায়ক আইন। হ্যাঁ, আয়কর আইন 2023, অর্থ আইন 2025, বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা অর্থাৎ এডিআর বিধিমালা 2024, যেটা সংশোধিত আছে 2025, দান করেন 1990, এই বিষয়গুলোর উপরে প্রশ্ন করা হবে। 50 নম্বরের, 50% না কিন্তু। খেয়াল করেছেন? তার মানে আপনার কি বোঝানো হচ্ছে, যে 80 নম্বরের মধ্যে 50 নম্বর আমরা সম্ভাব্য রেখে দিয়েছি আয়কর আইন এবং তার যে সহায়ক আইনগুলা তার উপরে। আর বাকি 30 নম্বর হিসাব বিজ্ঞান, বাংলা এবং ইংরেজি 3টা সাবজেক্টের উপরে আমরা সম্ভাব্য চিন্তা করছি, যে ওই 3টা সাবজেক্টের উপরে হয়তো বা 30 মার্কসের কোয়েশ্চেন আসবে। তো আমরা 15টা ক্লাস পর্যন্ত ক্লাস করব এই আয়কর আইন এবং তার সহায়ক আইনের উপরে। আর বাকি আজকে তো 14 নাম্বার ক্লাস, তার মানে 15 নাম্বার ক্লাসটা হবে এই আয়কর আইন এবং তার সহায়ক আইনের উপরে। 16, 17, 18, 19 এই 4টা ক্লাস হবে হিসাব বিজ্ঞানের উপরে। এবং 20 নাম্বার ক্লাসটাতে কিছু দিক নির্দেশনা দিয়ে দেওয়া হবে বাংলা এবং ইংরেজির উপরে। আপনারা আপনারা এখানে যারা আছেন প্রত্যেকেই লার্নার, আপনারা জানেন যে বাংলা এবং ইংরেজির যে সাবজেক্টটা বা সিলেবাসটা অন্তর্ভুক্ত করা হয়েছে ভাষাগত দক্ষতা দেখার জন্য। তো এখানে হয়তো বা ইংরেজিতে একটা অ্যাপ্লিকেশন আসতে পারে অথবা বাংলা একটা অ্যাপ্লিকেশন আসতে পারে, এই জাতীয়। আপনি আপনার শিক্ষা জীবনে যে বিষয়গুলো পড়ে আসছেন বাংলা ইংলিশ হিসেবে, সেগুলাই এখানে আলোকপাত পাবে। হয়তোবা ওখানে দেখা গেল একটা অনুচ্ছেদ চলে আসলো, বললো যে বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে 5 লাইন লিখুন বা জাতীয় রাজস্ব বোর্ড সম্পর্কে লিখুন। ঠিক আছে,
বা এরকম হতে পারে যে আয়কর আহরণে একজন কর আইনজীবীর অবদান লিখুন। এই ব্যাপারগুলো একদম আপনার রেডিও ওয়াইটেড প্রত্যুৎপন্নমতি অবস্থায় আপনার উত্তর করা লাগতে পারে। সরাসরিভাবে বাংলা ইংরেজি থেকে আমরা সরাসরি কোয়েশ্চেন হয়তো বা কমন পাবো না। তবে বাংলা ইংরেজির উপর ভিত্তি করে একটা অ্যাপ্লিকেশন আমরা সরাসরি কমন পাবো। আমরা অ্যাপ্লিকেশনের ২ টা ফরম্যাট দেখবো। ওখান থেকে আপনি অ্যাপ্লিকেশন পেয়ে যেতে পারেন ৫ মার্কসের। মানে আমরা আমরা তো ডেফিনিটলি কোন, কোন জায়গায় নক করলে আমরা 100% মানে কোয়েশ্চেনটা পেয়ে যেতে পারি, সেই জায়গাগুলা আপনাদেরকে একটু ধরিয়ে দিব আরকি। আপনারা সেটা পড়বেন। কারণ বাংলাতে তো বাংলা পড়ার মতো এখানে শুধু বলা আছে বাংলা। বাংলাতে তো অনেক কিছু আছে। বাংলাতে কি লিটারেচার, বাংলা সাহিত্য রয়েছে। শত, শত কবিদের কবি রয়েছে, কবিতা রয়েছে, শত, শত লেখকদের আপনার গল্প রয়েছে, ছন্দ রয়েছে, ছড়া রয়েছে, ভাব সম্প্রসারণ রয়েছে, ব্যাকরণ রয়েছে, কারক রয়েছে, সমাস রয়েছে। কি নাই? বিস্তৃত একটা ক্ষেত্র। কিন্তু ওই আল্টিমেট সিলেবাসটা তো আমরা কভার করতে যাব না বা করবও না। আমরা ইম্পর্টেন্ট জায়গাগুলো জাস্ট নক করে দিব, যেটা ২০ নাম্বার ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে যে ওই জায়গাগুলো একটু একটু দেখবেন। আপনি ৮০ মার্কসের মধ্যে ৮০ মার্কস কোয়েশ্চেনই হুবহু কমন পাবেন তাও তো না। আর কমন পাওয়ারও তো আমাদের প্রয়োজন নেই। আমাদের দরকার হচ্ছে ৪০ মার্কস অথবা তার উপরে। হুম? সো আমরা সেই মার্কসের টার্গেটেই আগাচ্ছি। তারপর আমাদের প্রস্তুতিটাকে যথার্থ করার জন্য সব বিষয়গুলাই কিন্তু আমরা আলোচনা করব। আমরা কমপ্লিট একটা আলোচনা করেছি ট্যাক্স সম্পর্কিত এবং ট্যাক্সের সাথে রিলেটেড আইন সম্পর্কিত। এটা আমরা ১৫তম ক্লাস পর্যন্ত চলবে। ১৬, ১৭, ১৮, ১৯ এই ৪ টা ক্লাস হবে হিসাব বিজ্ঞানের উপর। আর ২০ নম্বর ক্লাসে সমাপনী যেদিন ক্লাস হবে সেদিন বাংলা এবং ইংরেজির উপর কিছু আলোচনা থাকবে। এবং আমরা জাস্ট একটা সিলেবাসের এক্সপানশন দেখিয়ে দিব যে এই জায়গায় আমরা বাংলা ইংলিশটা দেখবো, তাহলে আমাদের সমাধান হয়ে যাবে। সিলেবাস আমাদের শেষ হবে, কভার হবে। আমরা যখন যেটা পড়ে যাচ্ছি আপনি তখন সেটা পড়েন। তাহলে আপনার সিলেবাসটা কভার হবে। আপনার প্রস্তুতিটা যথার্থ হবে। ধন্যবাদ আমজাদ ভাই আপনাকে। সাইদুর রহমান ভাই প্রশ্ন করতে চাচ্ছেন। জি, সাইদুর রহমান ভাই প্রশ্ন করুন ভাই। আমি আপনাকে আনমিউট করে দিয়েছি ভাই। সাইদুর রহমান ভাই। জি, সাইদুর রহমান ভাই প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি, জি, শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, আমার একটা কোশ্চেন হচ্ছে যে আপনি যে এই পর্যন্ত যে আমরা আয়করের যে চ্যাপ্টার গুলা পড়লাম, শীট গুলা, জি, জি। এগুলা পড়লেই কি আমাদের এই শিক্ষিত আমাদের কি চলবে কিনা, না আরো আরো পড়তে হবে আয়করের জন্য? না, আয়কর এবং তার সহায়ক আইন, যে আইনগুলোর কথা সিলেবাসে বলা আছে এগুলোর জন্য আমরা যে লেকচার শিট গুলো দিচ্ছি দ্যাটস এনাফ। আমাদের লেকচার শিট গুলো এবং আমাদের ক্লাসগুলো বারবার দেখবেন, আয়ত্ত করবেন। আশা করি এখান থেকে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি আপনি সব প্রশ্ন পেয়ে যাবেন। ম্যাথ থেকে শুরু করে আমরা যে ধারণা করতেছি যে ৫০ নম্বর থাকবে, এই ৫০ নম্বর ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি আপনি এখান থেকেই পাবেন। এর বাইরে আপনাকে কিছুই পড়তে হবে না। ঠিক আছে? তার মানে আপনার শীট গুলা পড়লেই হবে, তাই না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা, আমার আর একটা কোশ্চেন হচ্ছে যে আজকের ক্লাস নিয়ে, সেটা হচ্ছে আপিল আয়কর কর্তৃপক্ষ এবং আপিল ট্রাইব্যুনাল, আসলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু? গুড, ফাইন। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আপিল আপিল আয়কর কর্তৃপক্ষতে আপিল করা হয়। ঠিক আছে? আপিল আয়কর কর্তৃপক্ষতে আপিল করা হয়। আপিল আয়কর কর্তৃপক্ষ নামে এখানে যে নামটা ইউজ করা হয়েছে এটার জন্য অফিস আছে বাংলাদেশে। এই অফিসটার নাম হচ্ছে কোর আপিল অঞ্চল ১ ঢাকা, কোর আপিল অঞ্চল ২ ঢাকা। খেয়াল করুন, আমি নামটা একটু বলতেছি। অফিসটার নাম হচ্ছে কোর আপিল অঞ্চল ১ ঢাকা, কোর আপিল অঞ্চল ২ ঢাকা, কোর আপিল অঞ্চল ৩ ঢাকা, কোর আপিল অঞ্চল ৪ ঢাকা। এই ৪টা কোর আপিল অঞ্চল আছে ঢাকাতে। চট্টগ্রামে আছে কোর আপিল অঞ্চল কোর আপিল অঞ্চল ১ চট্টগ্রাম, কোর আপিল অঞ্চল ২ চট্টগ্রাম। এরকম ভাবে খুলনাতে আছে কোর আপিল অঞ্চল খুলনা। ঠিক আছে? এটা হচ্ছে অফিসটার নাম, আপনি খেয়াল করুন। কোর আপিল অঞ্চল, কোর আপিল অঞ্চল, কোর আপিল অঞ্চল। এই কোর আপিল অঞ্চলে আপিল করা হয়। আরেকটা অফিসের নাম আমি বলতেছি, কোর আপিলাত ট্রাইব্যুনাল। কোর আপিলাত ট্রাইব্যুনাল ঢাকা, কোর আপিলাত ট্রাইব্যুনাল চট্টগ্রাম, কোর আপিলাত ট্রাইব্যুনাল রাজশাহী। খেয়াল করুন, কোর আপিলাত ট্রাইব্যুনাল, কোর আপিলাত ট্রাইব্যুনাল, এখানে ট্রাইব্যুনাল শব্দটা আসতেছে। প্রথম যেটা বলছিলাম, কোর আপিল অঞ্চল, কোর আপিল অঞ্চল, কোর আপিলাত ট্রাইব্যুনাল। দুইটা নাম আমি এখন পাশাপাশি বলছি। কোর আপিল অঞ্চল, কোর আপিলাত ট্রাইব্যুনাল। কোর আপিল অঞ্চলে আপিল করেন, আর কোর আপিলাত ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল করা হয়। আপিলের পরে
করদাতা সংক্ষুব্ধ থাকলে ট্রাইব্যুনালে যান। বুঝতে পেরেছেন? সরাসরি ভাবে ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ নেই। তাহলে কর আপিল অঞ্চলে প্রথমে করদাতা আপিল করেন, সেখান থেকে যে রায় আসবে সে রায়ে করদাতা সন্তুষ্ট না হলে, সংক্ষুব্ধ থাকলে করদাতা যাবেন কোথায়? ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল করার জন্য কোন অফিসে যেতে হবে? কর আপিলাত ট্রাইব্যুনাল অফিসে। কর আপিলাত ট্রাইব্যুনাল অফিসে। তাহলে দুইটা শব্দ আমি পাশাপাশি বলছি, কর আপিল অঞ্চল, কর আপিলাত ট্রাইব্যুনাল। ঠিক আছে? তাহলে আপিল করতে হয় কর আপিলাত অঞ্চলে, ট্রাইব্যুনাল করতে হয় কর আপিলাত ট্রাইব্যুনালে। ধন্যবাদ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। সাইদুর রহমান ভাই, যদি আপনার আরো কোনো কোয়েশ্চেন থাকে আপনি করতে পারেন। আপনি কি ব্যাপারটা বুঝতে পেরেছেন? এটা খুবই স্বাভাবিক যে এখানে দুটা কি বলা হচ্ছে, আপিল আপিল আপিল, দুটা জায়গাতে আপিল আছে, কিন্তু একটা জায়গায় শুধু আপিল করা হয়, একটা জায়গায় আপনি যদি সহজে মনে রাখতে চান, আপিলাত ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল করা হয়। আমরা দেখতে দেখতে আজকের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি। দীর্ঘ একটা সময় আমরা বিরতিতে থাকবো। সবাই ভালোভাবে ঈদ উদযাপন করবেন, পরিবার পরিজনদের সাথে ভালো সময় কাটান, সেই প্রত্যাশা আমাদের পক্ষ থেকে। আর নিয়মিতভাবে পড়াশোনাটা একটু চালিয়ে যাবেন, যেহেতু এখনো পরীক্ষার তারিখ নির্ধারিত হয়নি। আমরা ধরে নিলাম যে জুনের শেষের দিকে পরীক্ষাটা হবে, সেই টার্গেটেই আপনাকে নিয়মিতভাবে প্র্যাকটিস করতে হবে। নিয়মিতভাবে আপনি আপনার পড়াশোনাগুলো চালিয়ে যান। সামনে কি পড়বো সেটা পড়ার দরকার নেই। আমরা যে ১ থেকে লেকচার ১৪ পর্যন্ত পড়ছি, এগুলো আপনি আবার রিভাইজ করুন। ঠিক আছে? এগুলা রিভাইজ করুন। আমরা যা পড়ছি তা যদি আপনার শেষ হয়, তাহলে আমাদের শেষ পর্যন্ত যে ২০ টা ক্লাস হবে, টোটাল সিলেবাসটা কভার হয়ে যাবে আপনার জন্য। ঠিক আছে? সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনার গ্রুপেও লিখতে পারেন, অথবা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আজকের ক্লাসটা একদম আজকের ক্লাসে একদম শেষ পর্যায়ে চলে আসছি। সবার প্রতি শুভকামনা রইলো। সবাই ভালো থাকবেন। হ্যাভ এ নাইস টাইম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।